লেট করে জয়েন করছেন আশা করি। এতক্ষণে তো সবাই জয়েন করেই ফেলছেন। আসিফ ভাই আমার মেসেজ দিছিল। আসিফ ভাই কি আছে? জয়েনে আছে দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার। ও, আপনার নাম আবার RTX সাগর হলো কবে থেকে? স্যার এটাই তো দিয়ে রাখছি এসপি, মানে ল্যাপটপের নাম ছিল। ও আচ্ছা আচ্ছা। আপনি ফোন থেকে মনে জয়েন করছেন, এই যে MD নাজিবুল্লাহ আহমেদ আসিফ। ভাই এর আগে ফোন দিয়ে জয়েন হয়েছিলাম, তখন হুম ফিরে হুম। এমএস এ ফিরোজ ছিল। আচ্ছা, আজকে একটু লেট হয়ে গেছে, তো আমরা ওয়েট না করে ডিরেক্ট ক্লাসে চলে যাই, ঠিক আছে? জি আপনাদের স্যার। হচ্ছে লাস্ট ক্লাসে তো ছিল ইলাস্ট্রেটর, মেবি ক্লাস 2 না 3 হয়েছিল লাস্ট ক্লাসটা। টু। ক্লাস নাম্বার 2। দাঁড়ান। ক্লাস 2 স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে ক্লাস 3, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, দাঁড়ান একটা সেকেন্ড। ক্লাস 3। আজকে ক্লাস, ওকে। আচ্ছা হ্যাঁ, কালকে লাস্ট ক্লাসে ছিল ক্লাস 2, আজকে ক্লাস 3। আচ্ছা, আমরা সবাই একটু মাইকটা অফ রাখি, ঠিক আছে? আমি, আপনি চাইলে অন করতে পারবেন কিন্তু মাইকটা অফ রাখেন, তাহলেই হবে। ওকে। আজকের ক্লাস টপিকের ফার্স্টেই শুরু হলো গিয়ে আপনার গ্রেডিয়েন্ট টুল দিয়ে। ফটোশপে তো গ্রেডিয়েন্ট টুল দেখে আসছেন, এন্ড অনেকের প্রবলেম ছিল। কিরকম প্রবলেম ছিল? স্যার আপনারটার সাথে ম্যাচ করে না, আমার গ্রেডিয়েন্ট টুল গায়েব হয়ে গেছে, আমার গ্রেডিয়েন্ট টুল এইখানে নাই, আমার গ্রেডিয়েন্ট টুল ওইখানে নাই, এই টাইপের একটু ঝামেলা ছিল। কিন্তু ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টুলের এরকম কোনো ঝামেলা আপনি পাবেন না। আপনি হচ্ছে নর্মালি ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড নিতে পারেন, অথবা আমার এখানে অলরেডি একটা আর্টবোর্ড নেওয়া আছে, আমি চাইলে এটাতেই করতে পারি, সমস্যা নেই। আর্টবোর্ড নেওয়া তো কমন জিনিস, এটা না নিলেও হয়। এখন ধরেন আপনি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলেন, একটা শেপ নিলেন, রেক্টেঙ্গুলার শেপ নিলেন। শেপ নেওয়ার পরে আপনি গ্রেডিয়েন্ট কালার দিবেন এটার মধ্যে। ফটোশপ আপনারা দেখে আসছেন যে ফটোশপ দুইটা কালার নিয়ে কাজ করে, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আর যখন কোনো একটা শেপের মধ্যে কালার দিতে চান, ঠিক উপরের মধ্যে এরকম ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালারের একটা অপশন থাকে। আর নিচের দিকে তো অপশনটা আগে থেকেই আছে। তবে এই যে নিচের যে কালারের অপশনটা, এটার নিচে দেখেন তিনটা ছোট ছোট বক্স আছে। আমি জানি না আমার এই স্ক্রিনের মধ্যে আপনারা কতটুকু দেখতে পারতেছেন, কিন্তু এখানের মধ্যে দেখবেন, আপনারা যখন আপনাদের ডিভাইসে অন করবেন, দেখবেন এখানে ছোট ছোট তিনটা বক্স আছে, যার মধ্যে প্রথমটা ফিল কালার, অ্যান্ড পরেরটা সবার লাস্টেরটা হচ্ছে কি ফিল কালার অফ করে দেওয়ার জন্য। স্ট্রোকের মধ্যেও সেম ফিল, স্ট্রোক কালার অ্যান্ড হচ্ছে অফ করার জন্য। এখন মিডলের বক্সটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমি যদি এই বক্সটার মধ্যে আমি স্ট্রোক কালারটা অফ করে দিই, আমি যদি শেপটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, দুইটা ওয়েতে দিতে পারি। আমি মাঝখানের গ্রেডিয়েন্টে ক্লিক করতে পারি, তাহলে আমার গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ হয়ে গ্রেডিয়েন্টের টুলবারটা চলে আসলো। অথবা আমাদের এই লেফট সাইডে যে টুলবারটা আছে, টুলবারটা থেকে নিচের দিকে আসলে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুল পাবো। ওকে। এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আমরা যদি ডবল ক্লিক করি, আমাদের এখানে গ্রেডিয়েন্টের টুলবারটা আসবে। আমরা যদি এখানের মধ্যে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করি, তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে গেল। একদম ইজি। অ্যান্ড সবার পিসিতে, সবার ল্যাপটপে, সবার ডেস্কটপে এই সেম ওয়েতেই গ্রেডিয়েন্ট টুলটা আসবে, কোনো পার্থক্য হবে না ইলাস্ট্রেটরের মধ্যে। এখন এটা আপনার ইলাস্ট্রেটর 2019 হোক আর আপনার ইলাস্ট্রেটর 2025 হোক, সমস্যা নেই, সব ভার্সনে এইভাবেই আসবে গ্রেডিয়েন্ট টুলটা। অ্যান্ড ফটোশপে আমরা দেখছি 5টা ক্যাটাগরির বা 5টা টাইপের কি গ্রেডিয়েন্ট, তাই না? 5 টাইপের গ্রেডিয়েন্ট, লাইক কি ছিল, লাইনার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ফ্রিডম গ্রেডিয়েন্ট, ফ্রিডম না সরি, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, তারপরে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, ব্লা ব্লা, এরকম 5টা ছিল। তবে ইলাস্ট্রেটরে হচ্ছে 3টা। প্রথমটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, পরেরটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এরপরটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। এইখানের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্টটা। যাই হোক, স্টেপ বাই স্টেপ আসি। আমরা যখন লাইনার গ্রেডিয়েন্ট দিলাম আর কি, একটা কালার দিলাম গ্রেডিয়েন্ট কালার, নর্মালি আমরা সিলেক্ট করে যখন ড্র্যাগ করতে সেটা আমাদের লাইন ওয়াইজ নিতেছে। এখন এখানে আমরা কালারটা চেঞ্জ করব কিভাবে? এই যে গ্রেডিয়েন্ট প্যানেলের মধ্যে যেমন দুইটা বল পয়েন্টের মতন আছে, এখানে আপনি ডবল ক্লিক করেন, কালারের অপশন আসবে। এখান থেকে আপনি কালারের শেডটা সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি কালারটার, আর এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন, আর উপর থেকে মূলত আপনি হচ্ছে কালারের শেডটা চেঞ্জ করবেন। আপনি যেই শেডই চান আপনি সেই শেডটা এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? এখন আবার সিমিলারলি এই পাশের বল পয়েন্টের মধ্যে ডবল ইয়া করেন, বা কালারের পয়েন্টে ডবল ক্লিক করেন, আপনি এখান থেকে কালার চুজ করেন, এন্ড এখান থেকে আপনি কালারের শেডটা চেঞ্জ করেন। দেন এটা আপনার কি হলো, কালার শিফট করলো। আপনার এখন ইচ্ছা যাচ্ছে মনের মধ্যে যে আমি মিডলের মধ্যে একটা কালার অ্যাড করবো, তো আপনি মিডলে একটা ক্লিক করে দেন,
ক্লিক করে এটার কালারটা আপনি ধরেন ইয়েলো কালার নিবেন, নেন, সমস্যা নাই। এখন দুইটা কালার ব্যালেন্স করার জন্য আপনি চাইলে এটার পজিশনটাকে চেঞ্জ করতে পারেন, তাহলে এটার পজিশন চেঞ্জ হবে। আপনি ডানে বামে নিতে পারেন, যেদিকে ইচ্ছে নিতে পারেন। এগুলো মূলত হচ্ছে রিফ্লেকশন টাইপের যে একটা ইফেক্ট দিতে যায় না, তখন হচ্ছে আমাদের এই কালারগুলো আর কি লাগে, এছাড়া আমাদের অতটা ইয়া লাগে না। ঠিক আছে, ধরেন আপনি এখান থেকে এখানে রিফ্লেকশনটা ডানে বামে মুভমেন্ট করাতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে যদি ড্র্যাগ করে দেন চলে যাবে, অথবা এটা সিলেক্ট করে আপনি চাইলে ডিলেট দিতে পারেন, অথবা ক্লিক করে টান দিতে পারেন, চলে যাবে। আমি নর্মালটাই দেখাই, ড্র্যাগ করে টান দেওয়াটা একটু কনফিউজিং হয়ে যেতে পারে। আপনি যে কোনো কালার বলটা সিলেক্ট করে জাস্ট ডিলেট দিয়ে দিবেন, তাইলে ওই কালারের বলটা ডিলেট হয়ে যাবে। অ্যান্ড ফটোশপে যেমন গ্রেডিয়েন্টের মাঝখানে একটা কন্ট্রোল করার জন্য, কালার লেভেলটা কন্ট্রোল করার জন্য এখানে একটা পয়েন্ট দেওয়া ছিল, গ্রেডিয়েন্ট হোল্ডার, পয়েন্ট দিয়েই চিনেন, পয়েন্ট দেওয়া ছিল। এটা তো সেম আছে, আপনি এখান থেকে কালারের লেভেলটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এদের পর্যন্ত সবাই ক্লিয়ার? চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন গ্রেডিয়েন্ট টুলের ব্যাপারে, লাইনার গ্রেডিয়েন্টের বিষয়ে। জি স্যার ক্লিয়ার। ওকে, এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টে কি ভাই, পার্থক্য কিছুই নেই, সেম জিনিস। আপনি হচ্ছে এই যে কালারের পয়েন্ট আছে, দুইটা কালার পয়েন্ট আছে, শুধু এটা কি সার্কেল আকারে পড়ে, আপনি এটার কালার লেভেলটাকে আপ ডাউন করতে পারবেন, অথবা আপনি ক্লিক করে ইয়া করেন, গ্লোটা বাড়াইতে কমাইতে পারবেন, ড্র্যাগ করে এখান থেকে পজিশনটা মডিফাই করতে পারবেন। এটা কমপ্লিটলি আপনার উপর। এখান থেকে আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে চাইলে এই পয়েন্টটাকে হচ্ছে ড্র্যাগ করে বাড়াইতেও পারবেন। ডান। এক সেকেন্ড, কই যেন এটা বাড়ে না কেন? আচ্ছা, এখান থেকে আপনি চাইলে অ্যাঙ্গেল গুলোকে এরকম ভাবে ওভাল শেপও নিতে পারবেন। দাঁড়ান, এটাকে মডিফাই করে নিই। এই যে আপনি চাইলে এখানে ওভাল শেপও নিতে পারবেন। সো গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু তাইলে আমরা ব্ল্যাক কালার দিয়ে ইজিলি একটা শ্যাডো ক্রিয়েটও করতে পারি, তাই না? কেমন একটা ওভাল শেপ হয়ে গেল না গ্রেডিয়েন্ট কালারটা? ওভাল শেপ না, একটা শেডের মতন পড়ে গেছে আর কি। ওই যে আমরা বিভিন্ন আহ, ইয়া টাইপের থাকে আর কি, কি বলে, আর কি কিছু পৃথিবীর কিছু ওয়ালপেপার থাকে না, যে একটা গ্লোয়িং একটা ইফেক্ট আসছে, এই টাইপের কিছু কিন্তু হয়ে গেল, ওইরকমই কাইন্ড অফ। ঠিক আছে, আকাশ, মহাকাশের মতো। মাইকটা অফ করে দিয়েন। হ্যাঁ, মহাকাশের মতন আর কি, আমি আর কি বুঝিনি কথাটা ফার্স্টে। হ্যাঁ ঠিক আছে, মহাকাশের মতন। আপনি এখান থেকে পয়েন্ট বড় ছোট, তারপরে হচ্ছে এই পয়েন্টটাকে ধরে এটাকে চিকন মোটা লম্বা যা ইচ্ছা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই আর কি, এই গেল আমাদের কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, সিম্পল জিনিস। আমাদের এরপরের অপশন যেটা থাকে সেটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। ফ্রিডম গ্রেডিয়েন্টের মজা হচ্ছে, এই যে দেখেন আপনি এখানে কয়টা পয়েন্ট, একটা দুইটা তিনটা চারটা, এখানে কিন্তু কোনো পয়েন্ট নাই, তাই না? শুধু এখানে আছে। আপনি এখানের মধ্যে ডবল ক্লিক করেন, আপনি এখানের মধ্যে একটা কালার দেন, এখানে যে এখানে একটা কালার দেন, আপনি এখান থেকে সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে একটা কালার দেন। আপনি যেই পয়েন্টে যেখান থেকেই কালার দিবেন সে সেখান থেকেই কালার পিক করে আপনার এটা নিয়ে নিবে। আমি এখানে হলুদ কালার করে দিই। আপনি চাইলে এটার পয়েন্টগুলোকে মুভমেন্ট করতে পারেন, কোনটাকে বড় কোনটাকে ছোট, যে কোনো কিছু করতে পারেন আর কি। এটা কাইন্ড অফ লাইট রিফ্লেকশনের মতনই। আপনার যদি মনে হয় যে এখানে আরো পয়েন্ট লাগবে, আপনি চাইলে আরো পয়েন্ট বাড়াইতে পারেন, আপনার যতগুলো পয়েন্ট দরকার। আবার আপনি ডিলিট করবেন, একটা পয়েন্ট ধরেন এখান থেকে আপনি ডিলিট দিয়ে দেন, তাহলে আপনার পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি লাইনার দিয়ে দেন, এখান থেকে আপনি লাইনার শেপেও চাইলে মডিফাই করতে পারবেন আপনার গ্রেডিয়েন্টটাকে। ঠিক আছে, আমি যদি এটা পয়েন্টটাকে চেঞ্জ করে দিয়ে ম্যাজেন্টা কালার করে দেই, এক একটা পয়েন্টের মধ্যে এক একটা কালার যদি দিতে চাই আমি চাইলে এখান থেকেও দিতে পারবো। এই হলো আমাদের গ্রেডিয়েন্টের কমপ্লিট সেটআপ, যেটা ইলাস্ট্রেটরের মধ্যে করাটা খুব ইজি, অ্যান্ড ফটোশপে একটু ভেজাল, অ্যান্ড অনেকের হচ্ছে এইটা হয় না তো ওইটা হয় না, এই সমস্যা তো ওই সমস্যা। কিন্তু ইলাস্ট্রেটর এই জিনিসটা নাই। ইলাস্ট্রেটর আপনার কোনো সমস্যাই হবে না, ইলাস্ট্রেটর আপনি রিল্যাক্স আপনার যে কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট পয়েন্টগুলোতে কালার দিচ্ছি। আমি যে লাইনার গ্রেডিয়েন্টটা নিলাম, লাইনার গ্রেডিয়েন্টে আমি জাস্ট পয়েন্টগুলোতে কালার দিয়ে যাচ্ছি। কালার শেডও তো হয়ে যাবেই না এত শেডের মাঝখানে।
ওকে, এখন আমি যদি মুভ টুল দিয়ে করি তো আমার এখানের মধ্যে একটা কালার শেড তৈরি হইলো। আচ্ছা, ফ্রিডম গ্রেডিয়েন্টটা কি কারণে ইউজ হয় সেটা আগে আমরা একটু বুঝি। ফ্রিডম গ্রেডিয়েন্টটা ইউজের জন্য ধরেন আমি একটু ব্রাউজারে যাই, টেক টেক ব্যাকগ্রাউন্ডে যদি যাই, ইমেজে যাই, এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে না, এই যে এগুলো তো টেক ব্যাকগ্রাউন্ড একটু আর কি একদম ডিরেক্ট টেক রিলেটেড, কিন্তু এই কালারটা দেখেন, এই ব্যাকগ্রাউন্ড একটু দেখেন, এখানের মধ্যে কিন্তু ফ্রিডম গ্রেডিয়েন্ট ইউজ করা, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছে। এই টেক্সচার গুলো বাদ দেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করেন, এখানে একটু গোলাপি, এখানে একটু নিয়ন টাইপের কালার, এখানে নেভি ব্লু বা রয়্যাল ব্লু, এখানে ব্লু কালার। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত আপনার ফ্রিডম গ্রেডিয়েন্ট টুল দিয়ে করা। তো এগুলা করতে পারবেন, এন্ড আরো অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়, কিন্তু আপাতত এতটুকুই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আজকে কি ক্লাস হবে? এটা আবার কে মেসেজ দিল? কামরুজ্জামান ভাইয়া। কামরুজ্জামান ভাইয়া তো মনে হয় আসেন ক্লাসে নাকি? হ্যাঁ আসেন। ও ভাই, আমার ওই যে লেট হয়েছিল, মেসেজ মাত্র আসছে, যাই হোক। এখন আমাদের গ্রেডিয়েন্ট টুল তাহলে আপনারা ক্লিয়ার, তাই তো? এখন গ্রেডিয়েন্ট টুলের কিছু জিনিস দেখা দিই। ধরেন আপনি লাইনার গ্রেডিয়েন্টে আছেন, এই যে মিডলের যে পয়েন্ট, এখন এটা কোন পজিশনে রাখবেন, এন্ড আপনি পজিশনটাকে একটা সমান সমান রাখতে চাচ্ছেন একদম মিডল বরাবর। এই যে দেখেন, এখানে লোকেশন নামে একটা অপশন আছে, এখানের মধ্যে আপনি 50 করে দেন, তাহলে এটা এক্সাক্ট মিডলে থাকবে। আপনি যে অ্যাঙ্গেলটা এখান থেকে ম্যানুয়ালি না ড্র্যাগ করে আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান, আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা এখানে স্ক্রোল করে আপনি অ্যাঙ্গেলটাকে ঘুরাইতে পারেন, ঠিক আছে, 180 ডিগ্রি, 60। এই যে এটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে, হয়তোবা স্লো ঘুরতেছে, বাট এটা ঘুরতেছে। রেডিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে তো আর এই জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না? রেডিয়াল গ্রেডিয়েন্টে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি অ্যাঙ্গেল ঘুরে লাগছে, লাভটা হবে কি? হ্যাঁ, লাভ হবে যদি আপনার যদি এইখানের মধ্যে অন্য একটা কালার থাকে। ধরেন আমার এইখানের মধ্যে হচ্ছে এখানে একটা কালার আছে, এন্ড এটার পজিশনটা আমি দিয়ে দেই হচ্ছে 50%-এ, 50%-এ দিলাম। এটার পজিশন হচ্ছে 50%, এটার পজিশনও হচ্ছে কি 50%, তাহলে এ সবগুলো সমান সমান থাকলো। এখন আমি যদি অ্যাঙ্গেলটা ঘুরাই, লাভ তো হচ্ছে না, লাভ তো সেই যা, যেই লাভ সেই কদই। কিন্তু এটার অ্যাঙ্গেল দিল কেন তাইলে শুধু শুধু? আচ্ছা যাই হোক, এই যে আমরা যে এটা করলাম না, এটা যদি কোনো সার্কেলের মধ্যে প্লেস করতাম বা সার্কেলের মধ্যে থাকতো, আমরা একটা সার্কেলের মধ্যে এটাকে প্লেস করি, দাঁড়া, সরি, আমরা সার্কেলের মধ্যে যদি একটা প্লেস করি, এন্ড এটাকে হচ্ছে এভাবে ঘুরাই, এন্ড এটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, দেখি অ্যাঙ্গেলটাকে এটার বরাবর নেওয়ার চেষ্টা করি। ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা এটাকে অল্টার প্রেস করি, একটু যদি ছোট করতে পারি। ওকে, এই যে আমাদের যে এখানে যে গ্রেডিয়েন্ট একটা তৈরি হইলো, এইটারেও কিন্তু আমরা এজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। যদি আমরা এইটারে ধরেন একটা রেক্টেঙ্গুলার টুলই নেই, একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, শেপ নিলাম, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটারে আমরা হচ্ছে সলিড কালার দিব, সলিড কালারটা দিব হচ্ছে রয়্যাল ব্লু টাইপের একটা কালার দিব। ওকে, এটা দিলাম। এখানে একটা স্ক্রিপ্ট ইউজ করতে পারলে ভালো হইতো, তাও চলে, সমস্যা নেই। দেখি, এখানে আমরা ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দেই, মাল্টিপ্লাই হচ্ছে না, দাঁড়ান, সফট লাইট, নোপ, হার্ড লাইট, অপাসিটি একটু ডাউন করে দেই, অথবা নর্মাল রাখবো, স্ক্রিন, নো নো নো, নর্মালি রাখি। নর্মালে তো অপাসিটি কমাইলে তো গ্লো নষ্ট হয়েই গেল। আচ্ছা, গ্লো নষ্ট হোক, সমস্যা নেই, আমরা এখান থেকে এখানে একটা নেই। আর ধরেন যে ব্যাকগ্রাউন্ড হিসাবে যদি কেউ কোনোটার এটার যদি ইউজ করতে চান আর কি, তাহলে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবেও বানাইতে পারেন বা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। ধরেন এখানে একটু রাখি, এই চারটারে সিলেক্ট করি। আমরা চলে যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ডে থেকে ব্লেন্ড অপশন, স্পেসিফাইড স্টেপ দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে স্পেসিফাইড ডিস্টেন্স দিতে পারেন, অথবা স্মুথ কালার দিতে পারেন, দিয়ে ওকে দিয়ে দেন। অবজেক্ট থেকে হচ্ছে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক দিয়ে দেন।
আচ্ছা, এটা হচ্ছে স্মুথ কালার হয় নাই, তো আমরা হচ্ছে অবজেক্ট থেকে ব্লেন্ডে যাই, ব্লেন্ড অপশনে যাই, ব্লেন্ড অপশনে গিয়ে স্মুথ কালার তো স্পেসিফাইড স্টেপস যদি বাড়ায় দেই, দাঁড়ান 100 করে দিই। না, যেটা চাইতেছিলাম এটা এই শেপটা দিয়ে অ্যাকচুয়ালি হবে না, এখানের মধ্যে শেপটা অনেক ছোট বড় হয়ে গেছে, তো এই শেপটা দিয়ে হবে না, এটা দিয়ে করা যাইতে পারে। ধরেন অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্মুথ কালার জায়গায় আমরা যদি স্পেসিফাইড স্টেপ দেই 80 দেই, ওকে, অবজেক্ট, ব্লেন্ড, মেক, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন একটু বাড়ায় দিই, আর একটু স্মুথ করে ফেলি। চলবে। দেন এখানে আমি দিলাম অবজেক্ট থেকে, এখানে ব্লেন্ড অপশনে গিয়ে আমি জাস্ট এখান থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড হয়ে গেছে, এগুলো আলাদা আলাদা স্পেসিফাইড স্টেপ হয়ে গেছে, এগুলো ডিলিট করি। এখন আপনার যদি এখানের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড ইয়া থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, অথবা এটার আপনি চাইলে ইফেক্ট থেকে ওয়ার্পে যান, ওয়ার্প, আর্ক, আর্কে গেলে এটা দেখেন কার্ভ হয়ে যেতেছে, তো আপনি চাইলে এখানে মডিফাই করতে পারেন এই শেপটাকে, যদি আপনার এখানে টেক ব্যাকগ্রাউন্ড কোনো কোনো এই রিলেটেড যদি কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হয় আর কি। আমি কমপ্লিট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, দেখে আপনাদেরকে, এটা বেটার হবে। আর এটা একটু সরায় আনি। আচ্ছা, এটা এইভাবে সরবে না। আচ্ছা, এটার একটা কপি নিয়ে নিলে ভালো হতো, একটা কপি নিয়ে নেই। এটার হচ্ছে ইফেক্ট, ওয়ার্প, ওয়েভ দেই, ওকে, ওয়েভের থেকে এখানে দেই একটু বড়, সেম ওয়েভটা এখানে দেই, দেওয়া শেষ। এখানের মধ্যে এখানে একটা রাখতে পারি, এটা ঘুরে দিতে পারি, ট্রান্সফর্ম, সরি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, ওকে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আচ্ছা যাই হোক, যা আছে তাই থাকুক, সমস্যা নেই। অ্যান্ড এটার নিয়ে আর একটু ছোট করে দিতে পারি, ছোট করে এই হ্যাং করে কেন, আচ্ছা রিয়া করে নেই। হুম, এটারে ধরি ইফেক্ট, ওয়ার্প, রাইজ, না না রাইজ না, ওয়েভ দিয়ে দিয়ে ওয়েভটা একটু বাড়াইতে পারি, হরিজন্টাল, ভার্টিক্যাল, না এটা জিরো আছে, জিরোই থাক। ওকে, আচ্ছা এখানের মধ্যে ওয়েভ টেপ দিলাম, যাই দিলাম, এখানের মধ্যে হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা দেখতে এখন একটু বিট ঘুইটা লাগতেছে, তাই না? আমরা নর্মালি এগুলাকে ধরে সব নর্মালি ধরেন, চলে যান হচ্ছে ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লারে যান, সামান্য একটু ব্লার করে দেন। আমি এখানের মধ্যে 8 করে দিই, 8, ওকে দিয়ে দিই, আমার সম্পূর্ণ সেটা ব্লার হয়ে গেল। এইটাকে আমি এবার উপরে নিয়ে আসি, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, নিয়ে আসি উপরে, এইটারে এবার মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিয়ে আমি এটার অপাসিটিটা কমায় দিই। হয়তোবা একটু কাজ করা দরকার ছিল ইয়াতে, আমি ধরেন এটার অপাসিটি একটু কমায় নিয়ে 30 করে দিই,
30 করে দিলাম। এবার এইটারে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ সম্পূর্ণভাবে ধরি, ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। তো এইটা একটা ব্যাকগ্রাউন্ড হইতে পারে, হয়তো ব্লাডটা একটু কম করলে ভালো হইতো। আর আমাদের ভিতরে যে ডিজাইনটা আছে এইটারে হচ্ছে অপাসিটি একটু কমায় দিলে ভালো হইতো আর কি। এই হচ্ছে গিয়ে বিষয়। তো আমাদের এখানের মধ্যে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়। এটা কি হয়েছে জানি না, দেখাইলাম আর কি। আর একটু ইয়া নিয়ে আর কি, সময় নিয়ে ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে। যাক, আমরা নেক্সটে যদি যাই, আমাদের টপিক অনুযায়ী আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন পেন টুলের বেসিক। পেন টুল আপনারা অলরেডি ফটোশপে দেখে আসছেন। পেন টুলের মেইন প্রবলেমটাই হচ্ছে আপনি সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, এরপর একটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে এই হচ্ছে এই মুভমেন্ট, এইটা হচ্ছে আপনাদের প্রবলেম। এটা সবার প্রবলেম, শুরুর দিকটাতে সবার প্রবলেম। এখন পেন টুল কি করে? পেন টুল মেইনলি অ্যাঙ্কর পয়েন্ট নেয়। ফটোশপের পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর এরকম সুতার মতন লাইগা থাকতো না, কিন্তু ইলাস্ট্রেটর এটা লাইগা থাকে। তো আপনি নর্মালি পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে সেটা কি হইলো? দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা পাথ। অ্যান্ড মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টে কি, মাল্টিপল পাতে কি হয়? একটা শেপ হয়, তাই না? মাল্টিপল পাতে কি হয়? একটা শেপ হয়, তাই তো? এই যে এখানে মাল্টিপল পাত আছে, এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে। সো ফটোশপে যেরকম আপনারা দেখছেন যে এরকম ইয়ার মধ্যে পেন টুলের মধ্যে এরকম কন্ট্রোল হ্যান্ডেল আছে, আপনার কন্ট্রোল হ্যান্ডেল আছে, আপনি অল্টার প্রেস করলে যে কোনো পাশের কন্ট্রোল হ্যান্ডেলটাকে আপনি মুভ করতে পারবেন। ধরেন কন্ট্রোল প্রেস করে এটাকে দুইটা মুভ করতে পারতেছেন, যখন আপনি অল্টার প্রেস করবেন তখন একটা রিলিজ হয়ে যাবে। আবার কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টটাকে মুভমেন্ট করতে পারবেন, বা অপোজিটের ইয়ারটাকেও পয়েন্টটাকেও নাড়াচাড়া করতে পারবেন, তাই তো? সেম অ্যাজ ফটোশপের মতন, কোনো পার্থক্য নাই। অ্যান্ড পেন টুলের সাথে যে অ্যাঙ্কর পয়েন্ট থাকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যেটা ফটোশপে দেখে আসছেন, আপনি যে কোনো পাতের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। আবার চাইলে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি চাইলে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে যে কোনো পয়েন্ট থেকে আপনি চাইলে ডিলেটও করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি চান আপনি চাইলে ডিলেটও করতে পারবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, সেম ফটোশপের মতন। এখন অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি? ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নিই, একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটা কি এক্স্যাক্ট স্কোয়ার। এখন আমি চাচ্ছি এইখানের মতন একটা কন্ট্রোল হ্যান্ডেল আনতে, যেটা দিয়ে আমি এই পয়েন্টগুলোকে কার্ভ করতে পারবো। তো আপনি নর্মালি হচ্ছে পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ দেন, ড্র্যাগ করেন, দেখেন এটা কি হইলো? কন্ট্রোল হ্যান্ডেল চলে আসেন, ওয়ে হয়ে গেছে। আপনি এইখানেও ড্র্যাগ করতে পারেন অথবা এইখানে ড্র্যাগ করতে পারেন। তো এইখানে একটা কার্ভ তৈরি হইলো। সেম এজ যদি আপনি এই পাশ থেকে যদি এইখানে ড্র্যাগ করেন, এটা কোন পাশে করলে ভালো হয়? আচ্ছা ধরেন এই পাশেই করলাম, এটাকে যদি আবার এই পাশে করি, তো এখানের মধ্যে একটা ওয়েভ তৈরি হইলো, তাই না? এখানে আমরা কনভার্ট পয়েন্ট টুল দিয়ে একটা ওয়েভ তৈরি করে ফেললাম। হয়তো বা আমাদের কাস্টম শেপ তৈরি করতে হইতে পারে, হয়তো বা ফ্যাশন রিলেটেড যে পোস্টারগুলো আছে ওইটাতে দেখবেন এই টাইপের আজগুবি আজগুবি কিছু শেপ ক্রিয়েট করে, বিভিন্ন টাইপের একদম লাইট টাইপের কালার দেয়। লাইট টাইপের কালার বলতে কিরকম কালার? ধরেন যে আচ্ছা এইখানে পাবো কালার শেডটা। ধরেন এই যে এই টাইপের একটা কালার প্লেস করে, আরে কালারটা তো চলে যাবে, স্ট্রোকটা অফ করে দিই। এটা একটা কালার যায়, তারপর এটার উপরে হয়তোবা ছোট করে বা ঘুরায়া পেঁচা কিছু ইয়া দেয় আর কি। আপনারা কিছু ফ্যাশন রিলেটেড ইয়াতে পোস্টারের মধ্যে আপনি এরকম পাবেন আর কি। যাই হোক, এখানে দুইটা হাতের মতন হয়ে গেছে। ওকে, এখন এই যে আমরা যে কালার দিলাম বা কনভার্ট পয়েন্ট টুল দিয়ে যে ইয়া করলাম, এটা তো আমার শেপটা নষ্ট হয়ে গেল। শেপটাকে আগের মতন আনবো কিভাবে? আপনি কনভার্ট অ্যাক্সেস পয়েন্ট টুলে যান, সরি অ্যাঙ্কর পয়েন্ট টুলে যান, টুলে যাওয়ার পরে এই পয়েন্টগুলোতে সিঙ্গেল ক্লিক করেন। আপনি যা সিঙ্গেল ক্লিক করেন, এটা আবার আগের পজিশনে ব্যাক করবে, এটা আবার এক্স্যাক্ট স্কোয়ার হয়ে গেছে। কিন্তু আপনি যদি পেন টুল দিয়ে ইয়া করতেন, পেন টুল দিয়ে যদি এই পয়েন্টগুলোতে ক্লিক করতেন, তাইলে কিন্তু আর এটা আগের পজিশনে আসতো না, দেখেন পয়েন্টই চলে গেছে, ঠিক আছে? অথবা আপনি যদি কার্ভেচার পেন টুল দিয়েও ট্রাই করতেন, তাইলেও কিন্তু এই কাজটা হইতো না, হবেও না। আপনার এটাকে যদি আগের পজিশনে আনতে হয়, আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েই করতে হবে। জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন, দেখবেন এটা আগের পজিশনে ব্যাক করছে। আশা করি পেন টুলের বিষয়টাও সবাই ক্লিয়ার। এরপরে যেটা আছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল নতুন কিছুই না, আপনাদের কাছে সব পুরান।
এটা হচ্ছে যে কোনো একটা পাথকে আপনি পয়েন্ট থেকে কার্ভ করতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন। তাহলে আমি এখানের মধ্যে খুব ইজিলি একটা সুন্দর মতন একটা কার্ভ তৈরি করতে পারলাম। সেম এজ আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি, খুব ইজি ভাবে আমি কি করতে পারলাম, এটাকে একটা কার্ভ তৈরি করতে পারলাম। এখন আপনি চাইলে এইখানেও কার্ভ তৈরি করতে পারেন, আপনি চাইলে এইখানেও কার্ভ তৈরি করতে পারেন। ইউএফও শেপ হয়ে গেছে আর কি। তো এটা দিয়ে আপনাদের লোগো বানানো কিন্তু খুব ইজি। ধরেন এটা একটা, আপনি একটা শেপ নিলেন, এখন এখান থেকে দেখেন যদি আমি একটা সার্কেল নেই, সার্কেলটা নিয়ে অল্ট প্রেস করে আমি যদি এখানে ড্র্যাগ করে দেই অ্যান্ড এটাকে এই পজিশন থেকেই যদি বড় করি, ধরেন এখান থেকে এই পয়েন্ট অ্যান্ড এখান থেকে এই পয়েন্টটা যদি নেই, ধরেন এই দুইটাকে ধরে আমাদের এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, এইখানেই থাকুক, এটাকে নেই। নেওয়ার পরে আমরা এইখানে একটা শেপ নিতে পারি। শেপটা কিভাবে, এখানে শেপ বিল্ডার টুল আছে। ধরেন আমি এখান থেকে একটা শেপ কাটলাম, এখান থেকে একটা শেপ কাটলাম, এটা শেপে থাকুক, সমস্যা নেই। এগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। এটা একটা শেপ। এখন এখানে কি লোগো কিছু হয়েছে? হয় নাই। এটারে কি করব, অবজেক্ট পাথ, অফসেট পাথে চলে যাব। এই যে অফসেট পাথ, এখান থেকে ধরেন আমি যে হচ্ছে 10 পিটি করে দিই। 10 না, আর একটু বাড়াইতে হবে, 10, 20, 30 করলে মনে হয় ভালো হয়। 30 করে দিলাম, ওকে। এবার এটাকে সিলেক্ট করে ধরি, এটাকে সিলেক্ট করে ধরি, সেই বিল্ডার টুলে যাই, অল্ট প্রেস করে ধরে যদি ড্র্যাগ করি, দেখেন কাইটা গেছে। হ্যাঁ, এখানের মধ্যে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। তো আপনি চাইলে এটা অ্যাজ এ লোগো হিসাবে ইউজ করতে পারেন, এটা হ্যাটের মতন ইউজ করতে পারেন, অথবা ইয়াতে ইউজ করতে পারেন। আপনি যদি হ্যাট ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি এই কার্ভেচার পেন টুল থেকে এই পয়েন্টটাকে বাদ দিতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দেন অ্যান্ড আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে এই পয়েন্টগুলোকে কি করবেন, ইন্ড করে দিবেন, শেষ। এখন এখানে তো সমান হয়ে গেল। সমানটারে কি করবেন, এখন কার্ভেচারে যান, কার্ভেচারে গিয়ে এটাকে হচ্ছে পজিশন মতন একটু কার্ভ করে দেন। নেন, এখানে একটা লোগো হয়ে গেল, তাই না? এখানে একটা কিন্তু আপনার লোগো হয়ে গেল, তাই তো? হুম, হয়তো একটু কার্ভটা একটু এদিক ওদিক আছে, কিন্তু আপনার এখানে কিন্তু একটা হ্যাট রিলেটেড লোগো হয়ে গেল। সবাই কার্ভেচার পেন টুল এন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট বুঝতে পারছেন? চ্যাট বক্সে জানাবেন। ওকে। কোনো ক্লাসে কখনো ডিজাইন করে বা কোনো কিছুর আইডিয়া দিয়ে দেখানো হয় না? আপনাদেরকে মনে হয় ফার্স্ট দেখানো হইলো। আমি অ্যাজ ইউজুয়াল দেখাই না, কারণ আইডিয়াটা চাই যে আপনাদের মাথা থেকে আসুক। আচ্ছা, আমরা নেক্সটে যাই, রোটেট অ্যান্ড রিফ্লেক্ট। ওকে, এটা খুব মজার একটা জিনিস। আমরা নর্মালি ধরেন একটা একটা হাত ঘড়ি, আপনি পেন টুল দিয়ে একটা লাইন নিলেন, ছোট্ট একটা শিফট প্রেস করে ধরে একটা সমান একটা লাইন নিলেন, স্ট্রোক দিয়ে দেন, সরি, স্ট্রোক দিয়ে দেন, ধরেন যে আমি 10 পিটি দিলাম, একটু জুম করে নেই, এখানে একটা স্ট্রোক লাইন দেওয়া হয়েছে, ঠিক আছে? দাঁড়া একটু ছোট করে জুম করে নিই, এই এখানে একটা স্ট্রোক লাইন। ওকে, তো রোটেট টুলের কাজটা হচ্ছে এটাকে আপনার ঘুরাবে। এখন রোটেট আপনি দুইভাবে করতে পারেন, এটাকে সিলেক্ট করে ধরে ফার্স্টে ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করবেন, দেন এটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্মে যাবেন, রোটেট। এতে কি হচ্ছে দেখেন, এটা কি মিডল পয়েন্টটাকে টার্গেট করে সে হচ্ছে কি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে সে ঘুরতেছে, তাই না? সে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ঘুরতেছে। ধরেন আমি হচ্ছে এইটারে যদি ঘুরাইয়া যদি ইয়াতে নিয়ে আসি, 180 ডিগ্রি আনতে পারি, আমি এখানে মাইনাস ফিগার নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। আপনি চাইলে এখান থেকে এটাকে কপি দিতে পারেন, তাহলে এটা একটা কপি হয়ে যাবে। আবার আপনি চাইলে ওকে দিতে পারেন। এখন এইভাবে অ্যাকচুয়ালি করলে আমাদের হচ্ছে হয়তোবা সেন্ট্রাল পয়েন্টের জন্য এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি একটা হাত ঘড়ির একটা ডায়াল বা একটু সূর্যের চারিদিকের সিনারিওটা যদি আমরা রেডি করতে চাই, তাইলে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে চলে যাব রোটেট টুল। এখানে যে রিলোডের মতন একটা আইকন আছে, এটা রোটেট টুল। এটা ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে একটা পয়েন্ট সেট করবেন।
অবশ্যই এটা বরাবর সেট করবেন, যতটুকু বরাবর করা যায় আর কি, অথবা একটা সার্কেল নিয়ে নিতে পারেন। অল প্রেস করে একটা ক্লিক করবেন, এখানে দেখেন 180 ডিগ্রিতে এটা কি নিচে চলে আসছে, তাই না? আমি এখানে ধরেন 360 ডিভাইডেড বাই 12, কারণ আমি যেহেতু ঘড়ির ডায়াল বানাইতেছি, তো আমি 12 ঘন্টার কাটা হয় না, 1 2 3 4 5 12টা কাটা হয়, তো 12টার হিসাবে দিতেছি 360 ডিগ্রিকে। জাস্ট আমি প্রিভিউটা অন অফ করি, এখানে গেল। আপনি এখান থেকে কপি দিবেন। কাটা পাইছেন কয়টা? 2টা। এখন আপনার লাগবে আরো কয়টা? 10টা। তখন আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, ডি ফর ডুপ্লিকেট। একটা গেল, 2 3 4 5 6 7 8 9 10 11, আর 12টা দিলে 12তে চলে যাবে। তো এখানে আপনার 12টা হইছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কিন্তু হইছে, তাই না? তো এইভাবে কিন্তু আপনি ঘড়ির ডায়াল বা ঘড়ির ইয়া বানাইতে পারেন। এন্ড এই সবগুলোকে সিলেক্ট করে ধরে যদি একটু বড় করে নেন শিফট প্রেস করে, তাহলে দেখবেন মাঝখানে স্পেসিংটা বাড়তে পারে, এই আর কি। তো আপনি চাইলে এখান থেকে ওয়াল ক্লকও ডিজাইন করতে পারেন এই রোটেট রিফ্লেক্ট টুল দিয়ে। রোটেটের কাজটা মূলত হচ্ছে আপনার যদি কোনো একটা পয়েন্টকে রোটেট করতে চান, অবশ্যই সেই পয়েন্টটা টার্গেট করে দিবেন। টার্গেটের নিয়মটা আবার বলে দিই, পাথটাকে সিলেক্ট করবেন অথবা শেপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি অল প্রেস করে একটা টার্গেট পয়েন্ট সেট করে দিবেন। দেন কত অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে চাচ্ছেন সেটা বলে দিলেই সে হচ্ছে কপি, বলে দিয়ে কপি দিবেন। তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হইতে থাকবে। অ্যাজ ইউজাল এই যে এইখানে যে শেপটা আছে এটাকে একটু কপি করে নিই। এটা একটা শেপ, কিন্তু এটা কিন্তু কোনো পাথ না, এটা শেপ। এটাকে যদি আমরা রোটেট টুল থেকে, এটাকে আগে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে আমরা যদি রোটেট টুল থেকে অল্ট প্রেস করে এই পয়েন্টটাতে ইয়া করি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে ফাইন, কপি দিলাম। এবার যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে যাই, দেখেন এখানের মধ্যে কি হলো, এটা একদম পুরা টারবাইন ঘূর্ণিঝড়ের মতন হয়ে গেল না? আবার এইখান থেকে একটা কপি নিয়ে আসি, ঠিক আছে? এখন এইটাকে যদি আমরা হচ্ছে আবার রোটেট টুল থেকে আমরা ধরেন এটার এবার এই পয়েন্টে আমরা কপি করব, এই পয়েন্ট থেকে আমরা রোটেট করব, অ্যান্ড এটা হবে 20%। আমরা কপি দিয়ে দিই। আচ্ছা 20% দিলে ইয়া হয়ে যায়, অল প্রেস করে আমরা হচ্ছে একটু বাড়া দিই 30%, এই কপি দেই। কপি দিয়ে কন্ট্রোল ডি 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 ডি, এখানে মিডলে কিন্তু একটা সুন্দর মতন কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? আবার আরো যদি দূরে নিতে চান, যদি আমরা রোটেট টুল থেকে যদি একটু দূরে সেট করি, এটারে কপি দেই, কন্ট্রোল ডি দিলে এখানের মধ্যেও কিন্তু কিছু ইফেক্ট আসবে। এখন এই জিনিসটা কোথায় ইউজ করা যায় বলেন? এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন এনিমি সিরিজের যে ক্যারেক্টারগুলো আছে বা যে কোনো জায়গায় এগুলো এই টাইপের গ্রাফিকগুলো দেখবেন বেশি আছে। মনে করেন কেউ ফায়ার মারতেছে, কেউ এই করতেছে, কেউ তলোয়ার দিয়ে বাড়ি মারার সাথে সাথে একটা স্পার্ক হয়েছে, এই টাইপের কিছু গ্রাফিক কিন্তু আপনার সামনে অ্যানিমেশন হয়ে যায়। হয়তোবা ফাস্ট হওয়ার কারণে আপনি বুঝতে পারেন না, কিন্তু এগুলাই হয়। এখন এগুলা কিন্তু বানানো খুব ইজি। এই হচ্ছে রোটেট টুলের ব্যাপার। সবাই ক্লিয়ার? রোটেট টুল ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, ধরে নিলাম ক্লিয়ার হয়েছেন। এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা একটা পলিগনাল টুল নিই। পলিগনাল টুল নিলাম, এটাকে একটু ঘুরায় দিলাম, ঘুরানো শেষ। এখন ঘুরানো শেষ হওয়ার পরে আপনি করলে ইজি, ইজি আমরা করলে প্যাস লাগে, ট্রাই করেন হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা পলিগনাল টুল নিলাম। পলিগনাল টুল নেওয়ার পর পেন টুল দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা লাইন নিলাম, এন্টার প্রেস করে দিলাম। আচ্ছা, এখানে একটা কথা আছে, পেন টুলের যে লাইনটা এই যে আমার পিছনে পিছনে ঘুরতেছে, এটাকে রিলিজ করব কিভাবে? কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, এটা ছাইড়া দিবে, ঠিক আছে? যদি না ছাড়ে, দুইটা অপশন, একে তো আপনি পুরো কমপ্লিট শেপটা বানাইতে পারেন, তাইলেই ছেড়ে দিবে। এখন আপনি অর্ধেক লাইন নিয়ে নিছেন, এখন আপনি এটা ছাড়াইতে পারতেছেন না, জাস্ট এন্টার প্রেস করবেন, ছেড়ে দিবে। এটা বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে? তো আমি এখানে একটা লাইন নিলাম, লাইনে একটা স্ট্রোকের কালার দিয়ে দিই, একটা স্ট্রোক কালার দিয়ে দিই, যাতে করে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন এখানে একটা লাইন আছে, ঠিক আছে? এখানে একটা লাইন আছে কিন্তু, রে ভাই, আচ্ছা এখানে একটা লাইন আছে। আবারও পেন টুলে যাই, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানি, ওকে? তারপর আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই, একটা লাইন টানি।
এখন এখানে আমি লাইনগুলো টানলাম না, এখানে কিন্তু দুইটা সিনারিও আসতেছে যদি একটু নোটিস করেন। এখানে দেখেন এই দুইটা বক্স মিলাইলে এক- এই দুইটা একসাথে শেপ করলে, এই দুইটাকে একসাথে শেপ করলে, এই দুইটাকে শেপ করলে কি হলো, একটা কার্ডবোর্ডের বক্স হয়ে গেল, তাই না? বা এইখান থেকেও দেখে কিন্তু মনে হচ্ছে একটা বক্স, হয়তো বা 3D একটা বক্স, তাই তো? চোখে ইলিউশন হইতেছে যেখানে একটা বক্স আছে, কিন্তু এখানে কিন্তু আছে পলিগনাল শেপ এন্ড হচ্ছে তিনটা লাইন। এখন এই যে এই শেপগুলোকে আমাকে সবগুলোকে সিলেক্ট করি, শেপ প্লাস এই ইয়াটাকে লাইনগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারের মধ্যে কি আছে? প্রথমটা হচ্ছে ইউনাইট। ইউনাইটটা কি করে, যা আছে যা যেখানে আছে সেভাবেই সে একসাথে শেপ বানায় ফেলবে। এরপরটা কি, সাবস্ট্রাক্ট। কিন্তু এখানে বলা আছে কি মাইনাস ফ্রন্ট, আপনার সামনে যেটা থাকবে সেটা পিছনে যেটা থাকবে আর কি সামনেটা দিয়ে সেটা বাদ হয়ে যাবে। আপনার সামনে যে একটা বক্স থাকে, এখানে যে বক্স থাকে সেটা যদি দেন পিছনটা ডিলেট হয়ে যাবে। এরপরটা কি আমরা দেখে আসছি ইন্টারসেক্ট, এটাও ইন্টারসেক্ট, আপনার দুইটা শেপের মাঝখানের পার্টটুকু থাকবে, বাকিটুকু ডিলেট। এরপরটা কি এক্সক্লুড, ভিতরেরটা বাদ হয়ে যাবে, বাইরের গুলা থাকবে। এখানে সব সেম সেম, ওই যে আপনারা যে ফটোশপের মধ্যে প্রথম ক্লাসে সেকেন্ড ক্লাসে যে দেখে আসছিলেন সাবস্ট্রাক্ট, অ্যাড টু সিলেকশন, এই টাইপেরই কিছু একটা, পার্থক্য কিছুই নেই, জাস্ট এটা ভেক্টরে আসছে এখন। কিন্তু আমাদের ম্যাক্সিমামই লাগে হচ্ছে ইউনাইট অ্যান্ড হচ্ছে এই যে ডিভাইড, এই দুইটা আমাদের বেশি লাগে। সো আমি এটা সিলেক্ট করে যদি আমি জাস্ট ডিভাইড দিয়ে দেই, এখানে দেখেন সবগুলো একটা গ্রুপ হয়ে গেছে। আপনি আনগ্রুপ করেন শিফট কন্ট্রোল জি দিয়ে, এবার দেখেন এখানে আলাদা আলাদা শেপ ডিভাইড করার কারণে কিন্তু। এখন ডিভাইড করলাম, আলাদা আলাদা শেপ করলাম, এখানের মধ্যে যে এই শেপটা যে আছে, এই শেপটাকে আমরা যদি হচ্ছে রাইট ক্লিক করে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করি, রোটেট টুলের নিচে হচ্ছে রিফ্লেক্ট টুল থাকে, এটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্ট বাটনটা প্রেস করে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দিবেন, 0 ডিগ্রি সেট রাখবেন, জাস্ট ওকে দিয়ে দিবেন। এখন এই যে জিনিসটা দেখতেছেন, এইটা দেখার পরে আপনাদের কাছে কোন জিনিসের কথা মনে পড়তেছে? এটা অনেক কমন একটা জিনিস বাংলাদেশের মধ্যে। রবি সিমের স্যার একটু লোগোর মতো লাগতেছে। হ্যাঁ, এটা রবি সিমের লোগো, রবির লোগো। আমরা যদি এটারে যদি রবির কালারটা দেই, রবি আই রবি, আমার রবি। আচ্ছা, এটা হচ্ছে রবির লোগো, কপি ইমেজ, কন্ট্রোল ভি। কি ম্যাচ করছে? জাস্ট আমাদের কালারের দেওয়ার অপেক্ষা আর কি, কালারটা দিয়ে দিলে এটা 100% ম্যাচ করে ফেলবে। যদিও রবির লোগোতে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে, এটা অরিজিনাল লোগো না, এটা ইন্সপায়ার্ড লোগো। আইড্রপার টুল দিয়ে আমি এগুলোতে কালার দিয়ে দিই। হুম, নেন, হইলো রবির লোগো। খুব ইজি না? এই লোগোটা বানাইতে গিয়ে আল্লাহ মাবু জানে কতটা কি ইয়া করছে। কোন পয়েন্টটা বাদ দিলে, উপরের পয়েন্টটা বাদ দিলে বসুন্ধরা লোগো, কোন পয়েন্ট? আচ্ছা, বসুন্ধরা লোগো কোনটা দেখি। না আপু, বসুন্ধরা লোগো অন্য। এই পয়েন্টটা হচ্ছে রিফ্লেক্ট করে দিতে হবে, এইটারে আবার এখানে একটা কপি করে দিতে হবে, তারপরে গিয়ে হচ্ছে আপনার ইয়া হবে আর কি, এইটারে এখানেও কপি করতে হবে, তাহলে কি বসুন্ধরার লোগো। এই যে এটা করতে গেলে তা বসুন্ধরার লোগো ভিন্ন। এই গেল হচ্ছে কি আপনার রবির লোগো। আমি কি করলাম, আমি যদি একটু যদি এটাকে ইয়া করি, রিফ্লেক্ট করি, এই যে আমাদের এটা তো এরকম ছিল, তাই না? আমাদের এটা এক্সাক্ট এরকম ছিল। আমরা কি করলাম, রিফ্লেক্ট টুল থেকে ফার্স্ট হচ্ছে শেপটাকে সিলেক্ট করে নিলাম, রিফ্লেক্ট টুল থেকে আমরা একটা পয়েন্ট ধরে দিলাম, কোন পয়েন্টে যাব, অল্টার প্রেস করে পয়েন্টটাকে আমরা সেট করে দিলাম। এখানে কিন্তু আপনি চাইলে অ্যাঙ্গেলটা কিন্তু এখানে সেট করতে পারেন, এখানে তো 0 ডিগ্রিতে অটোমেটেড সেট হয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে অ্যাঙ্গেলটা সেট করে দিতে পারেন। আপনি যদি এখানে দেন হয়ে যাবে, আপনি যদি 0 দেন তাহলে আগের জায়গায় চলে আসবে। এই যে জাস্ট ওকে, কপি দেওয়া লাগবে না। এটা আপনার কি হয়ে গেল, রবির লোগো। এইবার আসেন আমরা দারাজের লোগোতে যাই, এইটারই একটা কপি নিয়ে নেই, ঠিক আছে? এবার আমরা দারাজের লোগোতে যাই, আমরা রিফ্লেক্ট টুলে যাই, অল্ট প্রেস করি, তাহলে এটা, সরি এটা পুরাটাকে ধরে ফেলছি, এটাকে সিলেক্ট করে আমরা রিফ্লেক্ট টুলে গিয়ে অল্ট প্রেস করে এটাকে হচ্ছে বসায় দিই, ওকে। এখন দারাজের লোগোর মধ্যে এই বক্সটা আর এই বক্সটা হচ্ছে মেইন ফ্যাক্ট, এই দুইটাকে ধরে
আমরা যদি রিফ্লেক্ট টুলে যাই, অল প্রেস করে যদি এখানে আমরা পয়েন্টটাকে সেট করে দেই, আমরা এখান থেকে অ্যাঙ্গেলটাকে ঘুরাই। কতটুকু অ্যাঙ্গেল? 28, 29, 30, মেবি 30 ডিগ্রি ঠিক আছে। জাস্ট এখান থেকে কপি দিয়ে দেন, জুম করে দেখেন তো ম্যাচ করছে কিনা। হ্যাঁ, 100% ম্যাচ করছে, তাই না? আরে সর, কই মুভ জুম হইতেছে, আর্টবোর্ড ফলো করতেছে বারবার। আচ্ছা, এইখানের মধ্যে পুরা বইরাই গেছে সবকিছু। আচ্ছা, এইখানের মধ্যে আমাদের এখন দারাজের লোগো বানাইতে গেলে আমাদের এই বক্সটাতে ফোকাস দিতে হবে। সবকিছু ঠিকঠাক, এই বক্সটাকে সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে কর্নারটাকে যদি একটু হালকা অ্যাঙ্গেল করে দেই, আমাদের এখানে কি হইলো, একটু গ্যাপ ক্রিয়েট হইলো, তাই না? এবার আপনি সবগুলোকে ধরেন, ধরে আপনি সুন্দর করে শেপ বিল্ডার টুলে যান। শেপ বিল্ডার টুল কোথায় পাবেন? টুলবার থেকে নিচের দিকে আসলে দেখবেন এইখানের মধ্যে একটা আইকন আছে, কেমন যেন আর কি মাউসের কার্সর প্লাস হচ্ছে দুইটা, একটু মেঘের মতন আর কি কিছুটা দেখতে। এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে কিছু প্রেস করবেন না, জাস্ট হচ্ছে আপনি ড্র্যাগ করে যান, ড্র্যাগ করে যান। এইবার এইখান থেকে আপনি এই যে বক্সগুলো আছে না, এই বক্সগুলোকে এটার সাথে ম্যাচ করে দেন। চাইলে উপরটাকেও ম্যাচ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ভিতরে যে অরেঞ্জ শেপটা তৈরি রয়ে গেল বা যেই শেপটা রয়ে গেল, কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে এটা একটা ক্লিক করে দেন, তাহলে আপনার ভিতরের শেপটা ডিলিট হয়ে গেল। নেন, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্মের লোগো বানায় ফেলছেন। সবাই কি ক্লিয়ার, নাকি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? বলেন একটু শুনি। আচ্ছা, এখানের মধ্যে আপনাদের বুঝার বিষয় যেটা হচ্ছে, শেপ বিল্ডার টুল যেটা, রোটেট রিফ্লেক্টটা ইজি, এটা পারবেন, যেটা অ্যাঙ্গেলের কাজ আপনার চোখের দেখাও দেখতেছেন। এখানে মেইন বিষয়টা হচ্ছে শেপ বিল্ডার টুলের। শেপ বিল্ডার টুলটা কি করতেছে, আপনি যখন মাল্টিপল ইয়াকে সিলেক্ট করতেছেন একসাথে, কারণ আমি এখানে একটা মাল্টিপল ইয়া সিলেক্ট করে রাখছি, এখন শেপ বিল্ডার টুল দিয়ে যদি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে যদি ক্লিক করেন, তাহলে ওই যেই শেপটাকে ক্লিক করবে সেটা ডিলিট হয়ে যাবে। আর যদি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করেন, আপনি ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে যান, তাহলে দেখবেন ওইটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে, এটা কমপ্লিটলি একটা শেপ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। আমাদের লোগো ডিজাইন করতে গেলে বা বিভিন্ন কাজের ক্ষেত্রেই আমাদের হচ্ছে শেপ বিল্ডার টুলটা লাগে। এখন আমাদের হচ্ছে ধরেন এই যে এইখানের এটার কিছু দরকার নাই, আমরা এটা সিলেক্ট করছি, এখানে ধরেন একটা শেপ আছে, বা একটু ওভারল্যাপ করে দিই, ধরেন এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এবার আমি এটাকে সিলেক্ট করলাম। আমি শেপ বিল্ডার টুল দিয়ে আমার এই ভিতরের যে শেপ দুইটা গ্যাপ দরকার, আমি কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে যদি ড্র্যাগ করি, এটা কিন্তু কাইটা গেল। আবার এই দুইটাকে ধরে আপনি একটা শেপ বানায় ফেলতে পারবেন, এটা একটা শেপ হয়ে গেল, তাই না? এইবার এইটাকে আপনি কি করতে চাচ্ছেন, এইটা ডিলিট করবেন, এইটা থাকবে, তো এটাকে আপনি শেপ বানায় ফেললেন, কনভার্ট করে ফেললেন। তো বিষয়টা দেখেন, এটা একটা শেপই রয়ে গেল, এখান থেকে আপনি এটা বাদ দিলেন, এখানের মধ্যে তো আপনি এটাকে একটা আলাদা শেপ বানায় ফেললেন। এই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ এন্ড রোটেট রিফ্লেক্ট টুল। সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু চ্যাট বক্সে জানাবেন। আর এটা ডিভাইড টুল দিয়ে করলে হয় না? না, ডিভাইড টুল দিয়ে করলে আপনার তো সবগুলো ডিভাইড হয়ে যাবে। এখন ধরেন আমি এখানের মধ্যে এই সবগুলোকে ধরে, আচ্ছা দাঁড়ান, একটু ব্যাকে যাবে, আমি সবগুলোকে ধরলাম, আমি ডিভাইড করে দিলাম। এবার আপনার যেটা করতে হবে, ধরেন এটা আপনি ফার্স্টে আনগ্রুপ করবেন, তারপর এটারে হচ্ছে একটা একটা করে ধরবেন, ডিলিট করবেন, এটা রাখবেন, এটা ডিলিট করবেন, তারপরে এইটারে কি করবেন, আপনার এইগুলারে তো একটা শেপ বানাইতে হবে, তখন আপনি কি আবার ইউনাইট করে দিবেন? এত ক্লিকের দরকার কি? আপনি নর্মালি হচ্ছে যদি ক্লিক করে যেভাবে আছে সেভাবেই, এইভাবে আছে, আপনি সিলেক্ট করলেন, শেপ বিল্ডার টুল দিয়ে আপনি জাস্ট ড্র্যাগ করে কেটে দিলেন, এটা কেটে দিলেন, এটাকে শেপ বানায় ফেলেন, আর এগুলোকে শেপ বানায় ফেলেন, শেষ, ঝামেলা ফিনিশ, শর্টকাটে হয়ে গেল, ডিভাইড পর্যন্ত যাওয়াই লাগলো না। ডিভাইডটা আমরা কখন করি, এই যে যেমন আমি পলিগোনাল টুলটাকে যখন লাইন দিয়ে আমার ব্রেক করা লাগতেছে, তখন আমি মূলত ডিভাইডটাকে ইউজ করছি। কারণ ওইখানে আমি যদি এখন পলিগোনাল টুলে যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে যদি শেপ বানাইতে যাই, এখানে আমাদের ক্লিক বেশি পড়তেছে, একটু সময় বেশি লাগতেছে। আমি জাস্ট হচ্ছে ডিভাইড ক্লিক করছি, এক ক্লিকে হয়ে গেছে, আর কি শর্টকাট আর কি। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু নেক্সট টপিকে আগাই। নেক্সট টপিকটা হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট। ওকে, অ্যালাইনমেন্টের দিকে যদি যাই, এগুলো সব কাটি, কিচ্ছু লাগবে না, ডিলিট করে দিই। আমি এখানের মধ্যে তিনটা টেক্সট নেই,
একটু শেপের মধ্যে নেই, আচ্ছা জুম করি। আচ্ছা, টেক্সটটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না? টেক্সট Yes, এন্ড sir. আমি হচ্ছে তিনটা তিনটা ইয়া নেই, বিভিন্ন সাইজের বক্স নেই, বা 3-4টা বক্স নেই। ওকে, এটা একটু কাছে রাখি, এটা একটু দূরে রাখি, এগুলোকে একটু সরাই। এখন কি করতে, পোর্টেবল হার্ড ডিস্ক নিতে চাই আমার একটা ভার্সন হতে চাই। আচ্ছা ভাইয়া, 327 নম্বর ব্যাচে যাইতে হইলে আপনি অফিসে জানায়েন আপনাদের 327 নম্বর ব্যাচের ক্লাস মেবি আগামীকাল 8টায়। ঠিক আছে, আপনি ক্লাস শেষে আমাকে একটা ফোন দিয়েন, তাহলে আমি হচ্ছে আপনাকে 327 নম্বর ব্যাচের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব না। আর আপনি ওই দিক দিয়ে সকালবেলা একটু অফিসে ফোন দিয়ে দিন যে আপনি 327 নম্বর ব্যাচে ক্লাস করতে চাচ্ছেন, তাইলেই হবে। ঠিক আছে, আর হার্ড ডিস্কটা কখন লাগবে কবে লাগবে আমাকে জানায়েন, আমি হচ্ছে ওইখান থেকে পারচেস করে আমি ওইখান থেকে আপনার কুরিয়ারে পাঠিয়ে দিব না, সমস্যা নেই। হার্ড ডিস্ক দেওয়া তো ইজি, সমস্যা নেই, আপনার অ্যাড্রেসটা দিলেই হবে। আচ্ছা, আমরা একটু ইয়াতে দেখি, অ্যালাইনমেন্টে। এখন অ্যালাইনমেন্টের জন্য এটার একটু সরাই, এটার একটু সরাই, এটার কাছে আনি বা দূরে আনি। এখন এগুলা কি কোনো অ্যালাইনমেন্টে আছে? এগুলো কিন্তু কোনো অ্যালাইনমেন্টে নাই। এখানে দুইটা পার্ট নেওয়ার রিজন হচ্ছে এইটা আছে কিভাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা আছে হরিজন্টাল, তাই না? তো আমরা লেফট সাইড রাইট সাইড থেকে অ্যালাইন প্যানেলে গেলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি হরিজন্টাল অ্যালাইন লেফট। আমাদের এই যে এগুলাকে হরিজন্টাল অ্যালাইন করতে হবে, এগুলো ভার্টিক্যাল মুডে আছে, তো যার জন্য আমাদের হরিজন্টালি অ্যালাইন করতে হবে। সবগুলোকে সিলেক্ট করে ধরেন, ধরে আপনি এইখান থেকে হরিজন্টাল লেফট দিয়ে দেখেন সবগুলো একসাথে কি অ্যালাইন হয়ে গেল। তারপরে আপনি যদি একটু এদিকে সরায় দেন, এগুলোকে ধরে যে হরিজন্টাল অ্যালাইন ইয়া করে দেন, তাইলে আপনার কি হলো, রাইট হয়ে গেল। আচ্ছা, আমি এটা একটু ছোট করে দিই, তাহলে বুঝতে ইজি হবে। এন্ড এইটারে হচ্ছে এক সাইজ ছোট করে দিই। তিন সাইজের টেক্সট, আপনি এটাকে ধরে যদি হরিজন্টাল লেফট দেন তো লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে, তাই তো? মেইন শেপটাকে ফলো করে কিন্তু সে লেফট এবং রাইটে যাচ্ছে। তারপরে মিডল করতে চাইলে, অ্যালাইন সেন্টার করতে চাইলে যে সেন্টার হয়ে গেল, নর্মাল বিষয়। তারপর নিচের দিকে আসলে ডিস্ট্রিবিউট স্পেস, এই যে এই দুইটার মাঝখানে তিনটার মাঝখানের কি গ্যাপ কি সেম? সেম না। তো আপনি এখান থেকে যদি জাস্ট ডিস্ট্রিবিউট করে দেন, দেখেন এখানে কি হলো, ডিস্ট্রিবিউট হয়ে গেল, এক্সাক্ট স্পেসের মধ্যে তিনটা টেক্সট বসা পড়লো। আমাদের মূলত এই তিনটা অ্যান্ড এই নিচের এই দুইটা লাগে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কি দেখলাম, হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড হরিজন্টাল অ্যালাইন রাইট, আর নিচে থেকে ডিভাইড, সরি সরি ডিভাইড বলতেছি, এখানে তো ডিভাইড ছিল পাথফাইন্ডারে, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট। যেহেতু এটা ভার্টিক্যালি আছে তো আপনার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে হবে যাতে স্পেসটা বা গ্যাপটা যেন ঠিকঠাক থাকে। এবার আসে আমাদের ভার্টিক্যালে, এটা ভার্টিক্যাল আছে, এটা সরি এটা হরিজন্টাল আছে, এবার এটারে ভার্টিক্যালি আমাদের মডিফাই করতে হবে বা অ্যালাইন করতে হবে। আমরা এই চারটারে ধরি, ধরার পরে আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইন টপ দেই, এটা টপে যাবে, বটম দিলে বটমে যাবে, সোজা কথা ভার্টিক্যাল উপরে নিচে আর হরিজন্টাল ডানে বামে, কাহিনী শেষ। অ্যান্ড সেন্টার দিলে এটা সেন্টার অ্যালাইন হবে। এখন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে চারটা বক্সের মাঝখানে বা চারটা শেপের মাঝখানের স্পেস কিন্তু সেম না। আপনি এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস দিয়ে দিলেই দেখেন সুন্দর মতন একদম অ্যাকিউরেট স্পেসে এগুলা অ্যালাইন হয়ে গেছে, অ্যালাইন ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো সবাই কি বুঝতে পারছেন? খুবই ইজি টপিক, যে আপনার হচ্ছে যেই টেক্সটগুলোকে ধরেন বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে আমার টেক্সটগুলোকে লেফট অ্যালাইন করতে হবে, সো হরিজন্টাল অ্যালাইন লেফট করে দেন, টেক্সটগুলো একটা সিরিয়ালে চলে আসলো। আপনার সেন্টার করতে হলে আপনি সেন্টার করে দিলেন। এখন আপনার হচ্ছে এখানের মধ্যে ডিস্ট্রিবিউশন ঠিক নাই, যেহেতু বিজনেস কার্ডের মধ্যে একটা লেখার মাঝখানে স্পেস থাকা লাগে, সবগুলোকে সিলেক্ট করে ধরেন, ডিস্ট্রিবিউট করে দেন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দেন, এটা স্পেসটা অ্যাকিউরেট হয়ে গেল। সিমিলারলি এইখানের মধ্যেও যদি আপনার এটা উপরে নিচে থাকে, আপনি সবগুলোকে ধরেন, আপনি টপ অ্যালাইন করতে পারেন, বটম অ্যালাইন করতে পারেন, এন্ড সেন্টার অ্যালাইন করতে পারেন। আর এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস দিলে এটা মাঝখানকার স্পেসটা ঠিক করে দিবে বা ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট ভাবে করে দিবে, সোজা কথা ভাগ বাটোয়ারা ঠিকঠাক ভাবে করে দিবে। বুঝতে পারছেন সবাই? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি ব্যাপার, ক্লাস করতে করতে কি সবাই কি ঘুমায় গেলেন? না স্যার, বুঝতে পারছি। ওকে, না মনে হলো ঘুমে ধরে গেছে,
শীতকাল তো। ওকে, তো এইখানের মধ্যে একটা কিন্তু আছে। কিন্তুটা কিরকম, আমি টেক্সটটা একটু সরায় আনি। এই যে শেপগুলো আছে, এটা কি নিজেদের মধ্যে নিজেদেরকে ডিস্ট্রিবিউট করছে, নিজেদের মধ্যে অ্যালাইন করছে, তাই না? কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে, ফটোশপেও আছে। ফটোশপে যেমন হচ্ছে আপনি যখন আপনার এই অ্যালাইনের বক্সটা যখন ব্লারি থাকে, তখন আপনি যখন 3 ডটে ক্লিক করেন, নিচে থেকে সিলেকশন অ্যান্ড ক্যানভাস সিলেক্ট করা যেত না, সেম জিনিসটা এখানেও আছে। আপনার এখানে দেখেন অ্যালাইন টু নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই অ্যালাইন টুর মধ্যে আমাদের ম্যাক্সিমাম লাগে অ্যালাইন টু আর্টবোর্ড অ্যান্ড অ্যালাইন টু সিলেকশন। এতক্ষণ আমরা যেটা করছি এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। এখন আপনি যখন হচ্ছে এই জিনিসটাকে সিলেক্ট করে, সবগুলো শেপকে সিলেক্ট করে, বা আপনি যে ডিজাইনগুলো করছেন এটাকে সিলেক্ট করে আর্টবোর্ডে যাবেন, এইবার আপনি দেখেন ভার্টিক্যাল দিতেছেন, দেখেন কি হইতেছে, সরি ভার্টিক্যাল দিতে নষ্ট হয়ে যাবে। আপনি টপ অ্যালাইন বটম অ্যালাইন দিলে কি করতেছে, আর্টবোর্ডের এই বক্সটার মধ্যে এটা দৌড়াদৌড়ি করতেছে। সেন্টার দিলে সেন্টার হয়ে গেল। এখন এখানে ডিস্ট্রিবিউট দিলে দেখেন পুরো আর্টবোর্ড জুড়ে সে নিজেকে ডিস্ট্রিবিউট করে নিছে, ঠিক আছে? আর এখান থেকে আপনি চাইলে হচ্ছে বিভিন্নভাবে এটারে মডিফাইও করতে পারবেন। এগুলো লাগে না অতটা, এগুলো আমাদের অতগুলো লাগে না, ঠিক আছে? এখন এটা তো গেল আপনার কি, এটা এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন। আমরা যদি এটারে যদি এখন টেক্সটের মধ্যে অ্যালাইন করতে চাই, ধরেন এটা এই দুনিয়ার শেষ মাথায় আছে, দুনিয়ার শেষ মাথায় আছে, এইটারে আমরা যদি হচ্ছে আর্টবোর্ডের মিডলে নিয়ে আসি, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, অ্যান্ড হচ্ছে যদি ডিস্ট্রিবিউট করে দেই, দেখেন এটা কিন্তু আর্টবোর্ডের ইয়াতে চলে আসছে, আর্টবোর্ড বরাবর চলে আসছে, তাই না? এখন এই জিনিসটা আমাদের সবচাইতে উপকার করে কখন, যখন আমরা একটা ডিজাইন কমপ্লিট করে ফেলি, আমাদের আর্টবোর্ড সিলেক্ট করে দিয়ে আমরা ডিজাইনটাকে আর্টবোর্ডের এক্সাক্ট মিডলের মধ্যে অ্যালাইন করে দিই, যাতে করে এই আর্টবোর্ডের বাইরে কোনো ডিজাইন না থাকে বা আমাদের ডিজাইনটা চলে না যায়। এখন আরো একটা কাজে লাগে, ধরেন আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, এখন ক্লিপিং মার্কস করার জন্য আপনার একটা শেপ লাগবে, আপনি ছোট্ট একটা শেপ নিলেন। এখন এই শেপ আর এই শেপ কি সেম? এটা কত বড় আর্টবোর্ড আর এটা কত ছোট্ট একটা স্পেস শেপ, তাই না? আপনি নর্মাল ডিরেক্ট সিলেকশন টুল থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেন, নিচে দুইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায়, ফার্স্ট ক্লাসে বলা হয়েছে। তো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আপনি হচ্ছে বটম অ্যালাইন দিয়ে দেন, ডিস্ট্রিবিউট দিয়ে দেন, কি হইলো, আর্টবোর্ড বরাবর এটা সেট হয়ে গেল। সেম এজ উপরটাকে ধরেন টপ অ্যালাইন, ডিস্ট্রিবিউট, শেষ। আপনার কোনো খাটনি করতে হইলো? আর আরেকটা ওয়েতে আমরা কি নিতাম, আমরা হচ্ছে ধইরা এই কর্নার থেকে ধরে ড্র্যাগ করো, এই লাফালাফি করবে কতক্ষণ, তারপরে গিয়ে আমরা এখানে ম্যাচ করে দিব, বাহ শান্তি হইছে। তো এত দরকার কি, নর্মালি আপনি নিবেন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন, অ্যালাইন ডিস্ট্রিবিউট করে দিবেন, কাহিনী শেষ। বুঝতে পারছেন? ওকে, সো আমাদের মেবি আজকের ক্লাস টপিক শেষ। ইম্পর্টেন্ট শর্টকাট, অ্যাকচুয়ালি শর্টকাট আজকের ক্লাসে নাই, কি শর্টকাট দিছে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, ল্যান্ডস্কেপ ডিজাইন একটা রয়ে গেছে, ল্যান্ডস্কেপ ডিজাইন একটা টপিক রয়ে গেছে। এখন ল্যান্ডস্কেপ ডিজাইনটা কি, এই যে শেপ টেপ বানানো দেখলেন বা যাই দেখছেন, ল্যান্ডস্কেপ যদি দেখি, ল্যান্ডস্কেপ ভেক্টর, BCDOR, অফ করে দিই, ইমেজে যাই, এগুলো হচ্ছে মেইনলি ল্যান্ডস্কেপ ভেক্টর। আপনারা ল্যান্ডস্কেপ ডিজাইন করছিলেন না, কিসের ক্লাস চলতেছে, মডিউল 12। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, মডিউল 12 এর সাপোর্ট ক্লাস, দূর মেইন ক্লাসই করি না, সাপোর্ট ক্লাস। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে কি আপনাদের ল্যান্ডস্কেপ আর্ট, তাই তো? এগুলোকে ল্যান্ডস্কেপ আর্ট বলে। এখন এগুলো আমরা কিভাবে করতে পারি, একটা জিনিস খেয়াল করে দেখেন, এগুলো সম্পূর্ণ কালারের খেলা। নর্মালি আপনার এই গাছগুলো আপনি ফ্রি পিক থেকে পাবেন, আপনি যদি ফ্রি পিকে যান, যে ফ্রি পিকে যদি যান, ফ্রি পিকে গেলে আপনি এখান থেকে ট্রি লেখেন, ট্রি লিখে এখান থেকে ইমেজ থেকে ভেক্টরে যান, এখানে দেখেন ট্রি এর অভাব নাই। আর লাইসেন্স থেকে আপনি ফ্রি করে দিতে পারেন, তাহলে ফ্রি গুলাই আসবে। ট্রি এর কিন্তু এখানে অভাব নাই, কত ট্রি লাগবে আপনার, কত ধরনের ট্রি লাগবে, সব এখানে আছে, তাই না? আমরা ডিজাইনটা একটু ফলো করি, ঠিক আছে? এখানে ট্রি গুলা যে দেওয়া হয়েছে, ট্রি গুলাও কিন্তু একটা সলিড সলিড কালারেরই দেওয়া হয়েছে। আমরা এখান থেকে একটা ডাউনলোড করে আনি ট্রি, ট্রি ট্রি ট্রি, কালারটা সেট করে দিই হচ্ছে ব্ল্যাক,
তাহলে আমাদের কাছে সাদা কালো গাছই আসবে। কোন ট্রিটা ইউজ করা যায়? এটা থেকে ট্রিটা নিব, সমস্যা নেই। উম, এখান থেকে আমরা ইপিএসটা ডাউনলোড দিই। আমরা একটা দুইটা ট্রি এখান থেকে নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের এই ট্রিটা লাগবে। এটা 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 এটাও নিয়ে নিই। এই চারটা এক কালারের ট্রি হইলেই হবে, নিয়ে নিলাম। একটু বড় করে নেই, থাকুক এটা এখানে। আমরা এখানের মধ্যে জাস্ট নিচে এটারে আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন ডিস্ট্রিবিউট করে দিই। এটার এখন কি করব, গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আমাদের যেটা থাকবে ইয়েলো কালার থাকবে, অ্যান্ড সেকেন্ড কালারটা কি থাকবে, অরেঞ্জ, তাই তো? এবার আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল থেকে এটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব। করলাম। এইবার আমাদের পার্ট হচ্ছে, যদি একটু দেখে আসি, ইমেজ মনে থাকে না। আচ্ছা, এখানে একটু লাইট কালার নিছে না? আচ্ছা, নেক লাইট কালার নেক, আমরা হচ্ছে এখান থেকে তাহলে লাইট কালারই করে দিই। ভাই গাছগুলা কাটলেন কিভাবে ইমেজ থেকে? ইমেজ থেকে কাটছি হচ্ছে, আমরা ইমেজের মধ্যে যখন ক্লিপিং মার্কস থাকে, আমরা নর্মালি ডবল ক্লিক করতে থাকলে এটা হচ্ছে ওই ভিতর পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আর আপনারা যেটা করবেন, রাইট ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মার্কস দিবেন, যদি গ্রুপ থাকে ওটাকে আনগ্রুপ করবেন, দেন আপনি শিফট প্রেস করে সিলেক্ট করে করে নিয়ে আসবেন আর কি। আচ্ছা। এই আর কি। আমরা আমরা যারা হচ্ছে একটু পুরাতন, তারা হচ্ছে এই আনগ্রুপ টানগ্রুপ করি না। কোনো জিনিস যদি আমাদের নেওয়া লাগে, আমরা এটার মধ্যে ডবল ক্লিক করতে থাকি। বারবার ক্লিক করলে এটা দেখেন ভিতরে চলে গেছে। লেয়ার 1 থেকে আমরা ক্লিপ গ্রুপের মধ্যে চলে গেছি। এবার আমরা এটারে যেগুলো যেগুলো লাগে আমরা জাস্ট শিফট প্রেস করে সিলেক্ট করে মুভ করে নিয়ে আসতে পারি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানের মধ্যে এটার কালারটা একটু চেঞ্জ হবে। ওকে, আমরা একটু লাইট কালার করে দিলাম আর কি, এতটা ব্রাইট রাখলাম না। এখন এইখানের মধ্যে আমরা যদি হচ্ছে পেন টুলে যাই, ধরেন এখানে একটা লাইন দিই, এখান থেকে এইখানে একটা লাইন দিই, দুইটা লাইন দিলাম। দুইটা লাইনকে হচ্ছে, সরি, সিলেকশনের মাঝখানে দুইটা লাইনকে ইয়া করে দেই। আচ্ছা, এটা থাকলো। আমরা ইফেক্ট থেকে চলে যাই হচ্ছে স্টাইলাইজ না ওয়ার্প, ওয়ার্প থেকে জিগজ্যাগ কোথায় যেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম জিগজ্যাগ। আমরা যাই, আমরা এখান থেকে সাইজটা বড় করে দেই। আচ্ছা, জিগজ্যাগের কালারটা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? আমরা এখান থেকে কালারটা কালো দেইনি, তাই আমরা কালারটা কালো দিব। ইফেক্টে যাব, পাথফাইন্ডার, ডিস্টরশন ট্রান্সফর্ম, জিগজ্যাগ। জিগজ্যাগ থেকে বাড়ায় দেন, নাম্বার বাড়ায় দেন, ওকে দিয়ে দেন। আচ্ছা, এখানে ওকে দিলাম। এরা একটু কাজ আছে, ইফেক্ট, জিগজ্যাগ, অ্যাপ্লাই নিউ ইফেক্ট দেওয়ার পরে আল্লাহ জানে কি হইতেছে। এটা আমরা স্মুথ করে দিই। ওকে, কতটুকু কি হয়েছে? আচ্ছা, জিগজ্যাগের মধ্যে জিগজ্যাগ হয়ে গেছে, লাগবে না। আমরা নর্মালি পেন টুল থেকে যেটা করতে পারি, এটা and এটাকে ধরে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আমরা পেন টুল থেকে এই পয়েন্টটাকে ধরে আমরা একটা শেপ বানায় নিই, and এইখান থেকে এটাকে একটা শেপ বানায় নিই। দুইটা শেপ বানাইলাম। এখন এইটারে কালার দিই, ধরেন ব্ল্যাক, ব্ল্যাক হইছে। এটা আমরা ঘুরিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিই। অল্ট প্রেস করে একটু ড্র্যাগ করলে মেবি ইয়া হবে, স্কুইজ হবে। আচ্ছা, যা আছে আছে, সমস্যা নেই। এখন এইখানের মধ্যে আপনি যদি হচ্ছে ইয়া দিতে চান, গাছগুলোকে অ্যাড করতে চান, করেন, ছোট করে দেন গাছগুলোকে, যেরকমটা ইয়াতে ছিল আর কি, ল্যান্ডস্কেপের মধ্যে ছিল।
আপনি ছোট করে দেন, এখানে অ্যাড করেন, এখানে অ্যাড করেন। এটা আমাদের হচ্ছে কি লেয়ার ওয়ানে আছে। এইভাবে আপনি হচ্ছে যদি গাছগুলোকে অ্যাড করতে চান করতে পারেন। ওকে, আমাদের গাছগুলো অ্যাড হইলো। যদি এখানের মধ্যে আরো কিছু মাল্টিপল সাইজের গাছ অ্যাড করা উচিত ছিল, তারপর আমরা হচ্ছে করি নাই। এটা এতটুক রাখি, এটারে হচ্ছে টপে দিয়ে দিই। আচ্ছা, সব ধরেন, এটাকে ধরেন কন্ট্রোল বা ইয়াকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই আউটার পার্টগুলোকে ডিলিট করে দিতে পারি। না করলেও হয়, সমস্যা নাই। তো আমরা জাস্ট একটু হিজিবিজি লাগতেছে বিধায় ডিলিট করে দিলাম। ক্লিক করে যখন ড্র্যাগ করবেন তখন অটোমেটিক এগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, যেটুকু কাছে থাকুক, যতটুকু পারা যায় আর কি ডিলিট করে দিই। জাস্ট ডিলিট, শেষ। এই বাইরের পার্ট হালকা পাতলা আছে, ওটা থাকুক, এটা আমাদের কোনো সমস্যা নেই। এখন এই সেম জিনিসটাই যদি আমরা হচ্ছে আবার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে হালকা একটু উপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটারে হচ্ছে ব্ল্যাকের মধ্যে বা ইয়ার মধ্যে যদি অন্য একটা শেড দিয়ে দেই, ওখানে তো কালারটা এক্সাক্ট আমার খেয়াল নাই, ধরেন ব্ল্যাকের মধ্যেই হালকা একটু গ্রে টাইপের শেড দিয়ে দিলাম, অ্যান্ড কন্ট্রোল জি দিয়ে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এই যে এটা কি হলো, গাছটা এটা ব্যাকওয়ার্ডে চলে গেল, তাই না? আপনি এটার একটু বড় করতে পারেন বা একটু ছোট করতে পারেন, এইখানের মধ্যে অ্যাড করতে পারেন। নিচের থেকে টেনে দেন, উপর থেকে টেনে দেন। এই সেম জিনিসটাকে আবার উপরে নিয়ে যান, নিয়ে গিয়ে হচ্ছে এটারে ইয়া করেন, বড় করে দেন, অল প্রেস করে বড় করে দেন, ছড়ায় দেন। এইটার আবার কালার শেডটা চেঞ্জ করে দেন আরো লাইট। ওকে, এটারে রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, একটু ব্যাকে চলে গেল। এখন প্রশ্ন আসে যে এইখানে কি করব, তাইলে আপনি অল্টার প্রেস করে টেনে এই পার্টটুকু ফিল করে দেন। আচ্ছা, এইখানের মধ্যে যতটুকু দেখতেছেন অতটুকুই থাকলো। এছাড়া আরো কিছু চাইলে অ্যাড করতে পারেন। এখন আপনি এটারে ধরেন রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, আর্টবোর্ডের বরাবর অ্যালাইন করে নেন, সবগুলোকে ধরেন, মেক ক্লিপিং মার্কস। তো আপনি এখানের মধ্যে যদি কালার শেডগুলো এটার মতন করতে চান করতে পারেন। আর এটা হচ্ছে আমি ট্রি এর ব্যাপারটা বললাম, দেখেন এখানে ট্রি এর বিষয়টা, আমি একটু পাহাড়ের বিষয়টা ক্লিয়ার করে দিই। এইখানে এই ট্রি এর পার্টগুলো বাদ দিই। ধরেন আপনার ল্যান্ডস্কেপের মধ্যে কোনো পাহাড় আঁকতেছেন আপনি, ধরেন পেন টুল দিয়ে আপনি একটা একটা পাহাড়ি আঁকছেন। একটা পাহাড়ি আঁকছেন আপনি, পাহাড় আঁকার পরে ধরেন এটার পাহাড়ের কালার আপনি দিয়ে দিয়েছেন হচ্ছে পার্পল কালার বা একটু অরেঞ্জ টাইপের কালার দিয়ে দিই, অরেঞ্জ টাইপের কালার। এখন আপনি এখানে শ্যাডো দিবেন, এটা একদম সলিড একটা শেপ। আপনি কিভাবে শ্যাডো দিবেন, আপনি নর্মালি পেন টুলে যান, এই বরাবর থেকে একটা জিগজ্যাগ লাইন টানেন, জিগজ্যাগ লাইন টানছেন, তাই না? এবার এই শেপটা আর এই শেপটাকে ধরেন শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট করে দেন। এইখানে যে একটা এক্সট্রা শেপ ক্রিয়েট হইলো না, এটারে জাস্ট হালকা একটা শেড করে দেন। নেন, হালকা একটা শেড করে দিলাম, এখানের মধ্যে একটা শ্যাডো টাইপ হয়ে গেল। দাঁড়ান, এটারে একটু ব্লু টাইপের কালার, আচ্ছা অন্য একটা কালার থাকুক, এটা এটা একটা হালকা শ্যাডো পড়লো। সিমিলারলি আপনি যদি এইখানের মধ্যেও কোনো শ্যাডো ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এটাকে ধরেন, এটা ডিলিট করে দেন, এই ভিতরে যে শেপটা তৈরি হইলো এটার আপনি আবার এই শ্যাডোটা দিয়ে দেন, আপনার এখানে শ্যাডো ক্রিয়েট হইলো, তাই না? আবার পেন টুলে যান, এখান থেকে আপনি নর্মালি এখানে দুইটা ইয়া করেন, এটা ধরেন শেপ বিল্ডার টুল দিয়ে এই উপরের পার্টটা ডিলিট করে দেন, এই ভিতরের পার্টটা অটোমেটিক ওই শেডে নিয়েই নিছে।
এখন এইটাকে আপনি যদি শ্যাডো হিসাবে যদি কাউন্টে নেন, এটার আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে এবার ঠিক করি। গ্রেডিয়েন্ট টুলটা কি হবে? এখানে গ্রেডিয়েন্ট টুলটা মেইনলি আমরা রেডিয়াল নেই। এখানে কালারটা চেঞ্জ করে দিয়ে দিই হচ্ছে পার্পল কালার। কালারটা একটু লাইট করে দিই। অ্যান্ড এইখানের কালারটা হবে ডিরেক্ট রয়্যাল ব্লু টাইপের একটা কালার। সরি, রয়্যাল ব্লু টাইপের কালারটা হচ্ছে এইখানে হবে। হুম, হুম। এখন আমাদের এইটার কালার কি হবে তাইলে? এই শেপের কালার হবে আমাদের হচ্ছে তাইলে ফুল ডিপ টাইপের একটা গোলাপি। অ্যান্ড আমাদের এই শ্যাডোগুলার কালার হবে, এটাই নেন, এখান থেকে আমরা হচ্ছে এই টাইপের একটা কালার দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বেটার ভাবে ক্রিয়েট করা যাইতো যদিও আমরা হচ্ছে এখানে যদি খেয়াল করে দেখি একটু কালার কম্বিনেশনের ব্যাপার স্যাপার আছে। যেমন এখানে গ্রিনের উপরে সম্পূর্ণ বিল্ড করা, এখানে ইয়া করা। পার্পল কালারের মধ্যেও আছে, নাই যে তা না। আমাদের মূলত হচ্ছে আকাশের কালারটা নিয়ে একটু ভেবাচাকা লেগে গেছে আর কি। এটা একটু রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দিয়ে দেখি যে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে ঠিক করা যায় কিনা। এক্সাক্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে কিছুটা ঠিক করা পসিবল। আচ্ছা, এই যে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে ঠিক করলাম। এখন এখানের মধ্যে আকাশের কি করবেন? আকাশের ইফেক্টটা কিভাবে দিবেন? আপনি হচ্ছে এইখানে ইলিপস টুল দিয়ে এখানে মাল্টিপল শেড লাগলে ক্রিয়েট করতে পারেন। এন্ড এগুলোকে ধরে আপনি নর্মালি হচ্ছে এই কালারই দেন। সরি, এই কালার না, গ্রেডিয়েন্টই ঠিক ছিল, তবে আপনি হচ্ছে উম, আচ্ছা যাই হোক, এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি থেকে অপাসিটিটা হালকা একটু কমায় দেন। নেন, এখানে যে স্কাই গুলো দেওয়া হয়েছে, এবার এটারে ধরে নেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ বিং ইন ফন্টে দেন, অ্যালাইন করে দেন, সবগুলোকে ধরেন, রাইট ক্লিক করেন, রিলিজ, মেক ক্লিপিং মাস্ক নেন। এই টাইপেরও ল্যান্ডস্কেপ ক্রিয়েট করা পসিবল, হয়তোবা তাড়াহুড়া করে করছি, দ্যাটস অতটা ভালো হয়ই নাই, একদমই ভালো হয় নাই। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে যে শুধুমাত্র কালার ইউজ দিয়ে আপনি যে কোনো আইটেমের বা যে কোনো ইয়ার এলিমেন্টের আপনি শ্যাডো ক্রিয়েট করতে পারেন, শুধুমাত্র কালার দুইটা ইউজ করে, দুইটা তিনটা কালার ইউজ করে আপনি শ্যাডো বানাইতে পারেন, এটা বোঝানোর স্বার্থে বানানো আর কি। সো আপনাদের কাজ হচ্ছে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা ল্যান্ডস্কেপ ডিজাইন বানাবেন, অ্যান্ড রবির লোগো প্লাস হচ্ছে ইয়ার লোগো বিল্ড আপ করবেন, দারাজের লোগো, রবির লোগো, এগুলো বানাবেন। একটা দেয়াল ঘড়ি বানাবেন যেহেতু রোটেট টুলটা দেখছেন, আর একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ক্লিয়ারলি বুঝতে পারছেন নাকি আবার বলবো? বুঝতে পারছি ভাই। স্যার ওকে, আবার একটু বলেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনার একটা ওয়াল ক্লক ডিজাইন করবেন, দ্যাট মিনস ঘড়ি, দারাজের লোগো, রবির লোগো বানাবেন, একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। এই, ওকে। ঠিক আছে। আপনাদের লাস্ট ক্লাসে কোনো হোমওয়ার্ক ছিল? না স্যার, উম হোমওয়ার্ক দেন নাই স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে হোমওয়ার্ক থাকার কথাও না অ্যাকচুয়ালি। টুল পরিচিতি ছিল আর কি। জি, বুঝি নাই। ভাই ওগুলা টুল সম্পর্কে বা অপশন গুলা সম্পর্কে জানাইছেন। আপু আমার মনে হয় একটু সমস্যা ইন্টারনেট, আবার একটু বলবেন প্লিজ। না, লাস্ট ক্লাসে তো যে ইলাস্ট্রেটরের পরিচিতি নিয়েই দেখাইছেন বেশি। পরিচিতি প্লাস হচ্ছে মেবি যে লাইন টু লেয়ার টু, না সেকেন্ড ক্লাসে হোমওয়ার্ক ছিল না এমনি তো। এই যে সেকেন্ড ক্লাসে এমনি তো কোনো হোমওয়ার্ক ছিল না, সমস্যা নেই। ছিল না জি। এই তো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে বা কোনো কিছু নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? না, আজকে নাই, কাজ করতে গেলে হয়তো কালকে থাকতে পারে, আচ্ছা, থাকবে আর সমস্যা কি। নেই। কোশ্চেন থাকলে সাপোর্ট ক্লাস তো আসি, জয়েন করেন, সমস্যা নেই। জি জি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই তাহলে প্র্যাকটিস করেন ওকে। এন্ড জানায়েন আমাকে, সমস্যা নেই। আর আপু আপনি আমাকে নক দিয়েছেন, আমি অ্যাকচুয়ালি একটা ইয়াতে গেছিলাম, একটা জায়গায় গেছিলাম,
ওই জন্য আমি অ্যাকচুয়ালি ফোন থেকে একটু দূরে ছিলাম, ইদানিং একটু ফোন থেকে দূরে থাকা পরে জন্য রেসপন্সটা অনেক স্লো হয়ে গেছে। একটু এক্সপিরিয়েন্স শেয়ার বুঝছি। করি। আজকে একটা দালালের সম্মুখীন হয়েছিলাম, সে আমাকে মেইনলি গভর্নমেন্টের কোন একটা প্রজেক্টের গ্রাফিক ডিজাইনের মেন্টর লাগবে বা এই টাইপের জন্য সে আমাকে কল করছে। গেছি গতকালকে, সে আমাকে 1 ঘন্টা ওয়েট করাইছে, তারা বলতেছে আমার তো একটা মিটিং এ আমি আটকে গেছি, আপনার সাথে আমি মিট করতে পারতেছি না, আমি ইনশাল্লাহ আপনার সাথে আগামীকাল করব, দেখা করব। আমি আমার বাসা থেকে মোটামুটি 10 কিলো 11 কিলো ড্রাইভ করে আমি গেছি ওইখানে। সে আমাকে হচ্ছে এই কথা বললো, আমি 1 ঘন্টা ওয়েটও করছি রাস্তায়। রাস্তায় না, অ্যাকচুয়ালি আমার আরেকটা জায়গা ছিল কথা বলার মতন, বা অফিস ছিল, ওইখানে গিয়ে আমি কথা বলে 1 ঘন্টা সময় পার করছি শুধু শুধু। আজকে গেলাম, যাওয়ার পরে যখন সে শুনছে আমি ফ্রিল্যান্সিং করি, শুধু নট অনলি আমি গ্রাফিক ডিজাইনের মেন্টর, সে জাস্ট ভ্রু কুচকাইলো। রিজন হচ্ছে সে অ্যাকচুয়ালি আমার মতন কাউকে চায় নাই। রিজন তার কথা হচ্ছে যে হচ্ছে কাজ জানে, টিচিং প্রফেশনের সাথে জড়িত আছে, বাট সে মার্কেট প্লেসে কাজ করে না, এমন কাউরে তার দরকার। রিজন কি? সে তাকে দিয়ে বা সে আমাকে দিয়ে মূলত তার ইচ্ছা ছিল তার ফাইবারের যে ক্লায়েন্ট মার্কেটিং গুলো আছে বা ক্লায়েন্টের সাথে যে টেলি সেলস যেটা আমরা বলি আর কি, ক্লায়েন্টের সাথে কথা বলে অর্ডার নেওয়া, এই কাজগুলোর জন্য সে আমাদেরকে হায়ার করবে। And তারা হচ্ছে যে সেট আপটা বুঝলাম, তারা ফাইবারের মধ্যে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে। লাইক ধরেন সে এক একটা ফাইবার অ্যাকাউন্টে 50 থেকে 60 হাজার টাকার উপরে, বা 1 থেকে 2 1 লাখ বা 2 লাখ টাকাও সে ইনভেস্ট করে ক্ষেত্র বিশেষে, কারণ লেভেল 2 পাইলে ফাইবারে অর্ডার পাওয়া যায়, প্রচুর ভালো অর্ডার আছে। তো তারা ইনভেস্ট করে। তো ইনভেস্ট করে একটা প্রোফাইল রেডি করব, ওইখানে ক্লায়েন্টের অর্ডারগুলো করে আমাদের হচ্ছে ক্যাপচার করতে হবে, এই জন্য আমার ডাকাইছে। অ্যান্ড তার কথাবার্তা, তার অ্যাপ্রোচ, তার কথার ধরন দেখে মনে হয়েছে ভাবেছে ভঙ্গিমা বেশি। অ্যান্ড সে নট আ রিয়েল ম্যান, সে হচ্ছে দালাল। তার সে একজন আর কি ব্রোকার, সোজা কথা। তার টার্গেট হচ্ছে মিডল থেকে কোনো ধান্দাপানি করা যায় কিনা এটা। সে শুধুমাত্র আমার হাত থেকে বাইচা গেছে, আমার কথাবার্তা, আমার আমার আর কি আমার সুন্দর ব্যবহার সে পায় নাই, শুধুমাত্র ফ্রেন্ডের বড় ভাই দেখা। নাইলে উনার দালালি ওইখানেই আমি শেষ করে দিয়ে আসতাম। এন্ড ওইটা নিয়ে গতকালকে প্লাস আজকে মনে করেন তো পুরা মেজাজটা গরম। আমি আবার এই বিষয়টা মিনহাজ স্যারকে জানাইছিলাম গতকালকে। তো মিনহাজ স্যারকে জানানোর পরে মিনহাজ স্যার শোনার পরেই হাসতেছে। মিনহাজ স্যারকে তো আপনারা চিনেন, তাই না? মিনহাজ স্যার এই কথাটা শোনার পরেই যে স্যার এই ব্যাপারের জন্য আমাকে খুঁজতেছে, তো মিনহাজ স্যার শোনার পরেই হাইসা দিছে। স্যারের হাসির মিনিংটা আমি আজকে বুঝছি, যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি চলতেছে এখানের মধ্যে। যাক, নতুন একটা এক্সপিরিয়েন্স হইলো, মানুষ কিভাবে আপনার ঘাড়ের উপরে কাঁঠাল, সরি আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে কিভাবে খাইতে পারে, এই জিনিসগুলা বুঝলাম আর কি। যদি আপনাদের কাছে কাজ শিখার পরে এরকম কোনো অপরচুনিটি আসে, যে আপনাকে যদি বলে যে এরকম এরকম আপনার হচ্ছে সরকারি প্রজেক্ট এই সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। কারণ এখানে আপনি ধরে নিবেন আপনি হচ্ছেন মুরগি, যে আপনাকে কাজটা দিচ্ছে সে হচ্ছে শিয়াল। ঠিক আছে? সে সে, হচ্ছে বেশি রেট দেখায়া মানে কম কম রেটে আপনাকে দিয়ে কাজ করাবে এরকম। হ্যাঁ, মাস্ট বি। আমি যেটা শুনছি, সে হচ্ছে পার মান্থের হিসাবে সে পাবে 35,000, সে আমাকে দিবে 25,000, এরকম একটা কথা আমার কানে আসছে। তো ভাই, এইখানের মধ্যে আরো একটা কিন্তু আছে, এখানের মধ্যে আরো একটা কিন্তু আছে যেটা আমার বেশি মেজাজ খারাপ করছে। ধরেন আমি এইচএসসির পরে গ্লোবাল সিএ করতেছিলাম বা এসিসিএ করতেছিলাম, অনেকে হয়তো বা জানেন। আপনাদের এখানে মেবি শুরুর ক্লাসের দিকে মেবি সি এর একজন ছিল, তার সাথে কথা, আপনাদের ব্যাচে না অন্য ব্যাচে খেয়াল নাই, যাই হোক তার সাথে কথাবার্তা হয়েছিল। তো আমি এইচএসসির পরে সিএ যখন করতেছি, আমার অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় নাই। রিজন কি? সিএ করলে আমাদের যে পেপারের যে সিস্টেম ছিল, আমাদের মোটামুটি 12টা পেপার কমপ্লিট হইলে একটা থিসিস পেপার জমা দেওয়া লাগতো, তারপর ওবিও নামে একটা এক্সাম দেওয়া লাগতো, তারপর আমাদের গ্র্যাজুয়েশন একটা পেপার আসবে। এটা হচ্ছে অক্সফোর্ড বুকার্স থেকে আসবে, ইউকে থেকে। এরকম একটা সিস্টেম আমার পড়ালেখার। তো ওইটা আমি কন্টিনিউ করি নাই, করোনার মধ্যে অফ গেছে, এখন ওইটা অফই আছে, ওইটাকে জাস্ট বাঁচায় রাখছি যে আমি চাইলে কালকে থেকে শুরু করতে পারবো, এরকম একটা পজিশন। যা গেল, এটা তাদেরকে বলা হয়েছে। সে আমারে বলতেছে আপনার যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট নাই, আপনি যেটা করতে পারেন, আপনার তো হচ্ছে 5 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু আমাদের তো একটা সমস্যা, যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয় আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে গ্রাফিক ডিজাইন লাইনে। আর আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে হচ্ছে আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে গ্রাফিক ডিজাইন লাইনে। এখন গ্র্যাজুয়েশনের সাথে গ্রাফিক ডিজাইনের কি সম্পর্ক? আচ্ছা, মাইনা নিলাম যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন জায়গার লোক আসবে,
অ্যাকচুয়ালি কথা বলতে গেলে গ্র্যাজুয়েশনের একটা ব্যাপার আছে, পড়ালেখার অবশ্যই একটা ম্যাটার আছে, একটা অন্যরকম একটা বিষয় আছে। এখন অনেকেই কিন্তু পছন্দ করবে না যে আরে একজন মানুষ গ্র্যাজুয়েশন করে নাই, তার থেকে আমি বিষয়টা শিখবো। এটা বাঙালির স্বভাব আর কি। এখন অনেকে আবার আছে যে যে যত আপার লেভেলেই থাকুক না কেন, সে একটা জিনিস শিখতে আসছে, কে শিখাইতেছে সেটা হচ্ছে ফ্যাক্ট, সে তো অলরেডি ওই সেক্টরে ওস্তাদ। তো তার আমি একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে ধরেন আন্ডার গ্রাজুয়েট একটা মানুষ যদি তার গ্রাফিক ডিজাইন লাইনে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে, সে কি করতে 25,000 টাকার স্যালারির জব করবে? তার যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে, সে তো জব জীবনেও করবে না। সে কি করবে? তার পার ডে ইনকাম থাকবে হচ্ছে 10 থেকে 20 হাজার টাকা। তাইলে সে তো অ্যাকচুয়ালি 10 বছর এক্সপিরিয়েন্স নিয়ে সে তো করবে না, চাকরি করবে না। তাহলে সে কোন হিসাবে এটা এক্সপেক্ট করলো যে 10 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে একজন আপনার তার এখানে 25,000 টাকা স্যালারিতে চাকরি করবে? আর আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স হচ্ছে 5.5 বছর প্লাস। তো আমার কথা হচ্ছে উনি কি বুঝে করলো আল্লাহ মাবুদ জানে। অ্যান্ড উনি এই কথাগুলো ফোনে বলতে পারতো। আপনারা ওইগুলো ফেস করবেন, টুডে টুমরো আপনারাও ফেস করবেন, যারা যারা মার্কেটে কাজ করবেন তারাও এই বিষয়গুলো ফেস করবেন। এই জন্য আপনাদের কাছে শেয়ার করা যে এইসব যদি কোনো অফার পান না, এগুলারে চেষ্টা করবেন ইগনোর করার জন্য। যদি আপনার খুবই ইমার্জেন্সি টাকার দরকার থাকে তাইলে ভাই কইরেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনার টাকার দরকার না থাকে, এইসব ফাঁদে পা দিয়েন না। কারণ একবার আপনি সরকারি প্রজেক্টের কথা বলে আপনি কাজ করবেন, 3 মাস 4 মাস আপনার সময়টা তো যাবেই, আর আপনার শরীরে শ্রমও যাবে। দেখা যাবে ওই 4 মাসের প্রজেক্ট করে আপনি পাগল হয়ে গেছেন। এরপরে আবার নেক্সট প্রজেক্টও আপনার কল করবে। এভাবে সরকারি প্রজেক্ট যদি না থাকে, যদি তখন কি হয় দেখেন, সরকারি প্রজেক্ট নেই আপনার ইনকাম নাই, সরকারি প্রজেক্ট আসছে আপনার ইনকাম আসছে, এখন কি গ্যারান্টি আছে আপনার নেক্সট প্রজেক্টেও হায়ার করবে? যখন আপনি এমনিতে একটা কিছু পাবেন তখন হচ্ছে আপনার ওই আকর্ষণটা আর থাকবে না কাজের প্রতি। এন্ড তারা তো ফ্রিল্যান্সারের কথা শুনেই ভ্রু কুঁচকাবে, তারা চায় না যে কোনো ফ্রিল্যান্সার এইসব প্রজেক্টের সাথে ইনক্লুড হোক, কারণ তাইলে তারা হচ্ছে ইয়াটা বুঝা যাবে, ভিতরকার যে মারপ্যাচটা আছে সেই মারপ্যাচটা বুঝা যাবে। তো এগুলা থেকে সাবধান থাকবেন যারা ভাই আপনার কাছে আমার এই যে সাথে এরকম প্রজেক্ট নিয়ে আ- কথা বলতে আ- আসবে। আমার সাথে এরকম একটা কাহিনী করছে কি, আমি কিছুদিন আগে একটা হচ্ছে আহ আমি হচ্ছে লোটোতে আছি অবশ্য। আমি হচ্ছে আচ্ছা। বেতে অ্যাপ্লাই করছিলাম ইনচার্জের জন্য, যে যাই দেখি। পরে হচ্ছে ওরা ডাকলো, ইন্টারভিউতে গেলাম ঢাকা জিগাতলায়, ওদের হেড হুম। অফিসে গেলাম। পরে আমার সাথে বসলো এইচআর অফিসাররা। তো বলতেছিল তখন সবকিছু শুনে না, সব ঠিক আছে। পরে আমারে অফার করতেছে যে আপনার এখানে হচ্ছে 6 মাস ট্রেনিং অবস্থা থাকতে হবে। হ্যাঁ, ট্রেনিং অবস্থা থাকতে আপনাকে হচ্ছে 12,000 টাকা পে করা হবে 6 মাসে, মানে পার মান্থ হচ্ছে 12,000 টাকা পে করা হবে। ঢাকার মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চে আপনাকে ট্রেনিং করতে হবে। আপনি কি পারবেন নাকি? এখন আমি চিন্তা করে দেখলাম যে আমি পার মান্থ এভারেজ এখন 30 এর মতো পাচ্ছি, ওখানে আমি 6 মাস যদি করি আমার হ্যাঁ, 12,000 করে সবই লস। হ্যাঁ। হ্যাঁ, 100% লস। পরে লস তো পরে হচ্ছে পরে ওখানে বললাম স্যার না, এটা তো পসিবল না। আপনার দরকার ফ্রেশার যাদেরকে আপনি 6 মাস শিখাইয়া তারপর হচ্ছে একটা দায়িত্ব দিবেন। আমি অলরেডি এখানে আছি, আমার অভিজ্ঞতা আছে, আমারও যদি ফ্রেশ হিসেবে কাউন্ট করেন তাহলে তো আসলে হচ্ছে না। দেখেন আপনি ভাইবে চিন্তে দেখেন। আমি তখনই বলেছি না স্যার, তাহলে আর সম্ভব না। হম, বুঝতে পারছেন। এখানের মধ্যে দেখেন, ড্রিমল্যান্ড আইটিতে জয়েন হওয়ার আগে আমি আহ, অন্য অন্য জায়গায় তো জব অ্যাপ্লাই করতেছিলাম, যে আমার একটা ফিক্সড ইনকাম দরকার। কারণ ফ্রিল্যান্সিং এর মধ্যে হয় কি, আপনি যদি কোনো কারণে অসুস্থ হন, ব্যস্ত থাকেন, পার্সোনাল অনেক কাজ থাকতে পারে, আপনি কাজে সময় দিতে পারতেছেন না, আপনার ইনকাম বন্ধ। আপনি যদি আপনার ওয়ার্ক স্টেশনে বসেন, মনোযোগ দিয়ে কাজ করেন, আপনার ইনকাম আছে আনলিমিটেড, ওইটার কোনো লিমিটেশন নাই। কিন্তু আপনি যদি কোনো কারণে অসুস্থ হন, বন্ধ থাকেন, তখন কি হবে? আপনার ইনকাম টোটালি অফ, আপনার হাত চলা বন্ধ, আপনার কাজ টাকা আসাও বন্ধ। তো আমি চিন্তা করলাম যে একটা পার্মানেন্ট ইনকামের দরকার, একটা ছোটখাটো যে কোনো, ভাই 5,000 টাকা স্যালারি হোক সমস্যা নেই, জাস্ট আমার আসুক, প্রত্যেক মাসে আসুক, একটা ফিক্সড। তো এই জন্যই মূলত জবের জন্য ট্রাই করতেছিলাম। তো 5,000 টাকা তো জাস্ট মুখের কথা, জাস্ট নর্মালি। তো অবশ্যই এটা তো একটা ভালো একটা অ্যামাউন্ট হইতে হবে। তো এক জায়গায় ইন্টারভিউ দিলাম, তারা সুন্দর মতন ডিজাইন ডিজাইন করে দিছি। নর্মালি তো আমাদের দেশের নিয়মই হচ্ছে আপনাকে দিয়ে একটা ফাও ডিজাইন করাবে। তো ডিজাইন করে দিলাম। ওই প্রতিষ্ঠানের যে নতুন একদম প্রতিষ্ঠান, একদম নিউ, ওদের মনে হয় এখন পর্যন্ত ক্লায়েন্টও নাই তেমন ভাবে ঠিকঠাক, এজেন্সি একটা। ওরা আমার ডিজাইন দেখার পরে বলতেছে টু মাচ কমন ডিজাইন, আমরা আপনাকে জানাবো।
এখন আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছে ইনস্ট্যান্ট, আমি এমনিতেই শর্ট টেম্পার মানুষ। আমি তখন ওনারে বলছি যে ভাইয়া আপনার একটা কথা বলি, কিছু মনে করেন না। তখন উনি বললেন হ্যাঁ ভাইয়া শিওর শিওর বলেন, কারণ স্বাভাবিক আপনার সে নিবে না, তো সে তো আপনার সাথে মধুর মিঠা মিঠা কথা বলবেই। তখন তার সুন্দর মতন বললাম ভাইয়া আপনাকে একটা কথা বলি, কিছু মনে করেন না। হ্যাঁ ভাইয়া বলেন। আমি বলি, ভাইয়া আপনি আপনি কতটুকু ডিজাইন সম্বন্ধে আপনার ধারণা আছে আমার জানা নাই, তবে আপনি যে বললেন টু মাচ কমন ডিজাইন, দ্যাট মিনস আমি কি এটা কপি করে আনছি, কপি ডিজাইন করছি? আপনি আমাকে এটা তাহলে যে কোনো একটা কপি প্রমাণ করেন। আচ্ছা কপি প্রমাণ একটা বাদ দেন, আপনি যেই সব আপনার যে ক্লায়েন্টের জন্য ডিজাইন করছেন, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন ওরা প্রোডাক্ট কার থেকে কালেক্ট করে। ওরা দেখবেন আমার কোম্পানির নাম বলবে, তার মানে আপনি যাদের জন্য কাজ করতেছেন তারা আমার থেকে প্রোডাক্ট নেয়। আমি তো আপনার এখানে জবের জন্য ইন্টারভিউ দিতে আসছি বা জবের জন্য অ্যাপ্লাই করছি হচ্ছে গিয়ে আমার টাইম পাসের জন্য, কিন্তু আপনি যাদেরকে আপনার ক্লায়েন্ট বানায় রাখছেন ওই ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করেন ওরা প্রোডাক্ট কার থেকে নেয়। কারণ হচ্ছে ওদের যে প্রোডাক্টগুলা, ওনার যে ক্লায়েন্ট যে ডিজাইনগুলো আমাকে করতে দিছে ওই সবগুলো আমাদের প্রোডাক্ট। ধরেন কোনোটা আমাদের এলাকার বড় ভাইয়ের, কোনোটা আমার দুলা ভাইয়ের, কোনোটা আমার নিজের, এরকম। আমরা হোলসেল দিই, ওরা রিসিভ করে, ওরা আমাদের থেকে নেয়, এন্ড বাংলাদেশে আমরাই দিই, এরকম একটা সিচুয়েশন আর কি। তো উনি আর কোনো কথা বলে নাই, যে বলে ভাইয়া আপনি তো মাইন্ড করতেছেন, এখানে আমি এইভাবে বলি নাই। আমি বলি না ভাইয়া টু মাচ কমন ডিজাইন, আপনি এটা আমার এক্সপ্লেইন করেন, এন্ড আপনি আমার বুঝাইতে হবে কমন ডিজাইন কোন দিকটা, কোন শেপটা আপনার মিলে নাই। লাইক আমি যেমন আপনাদের ব্যাচে না অন্য একটা ব্যাচে বলছিলাম যে আচ্ছা আপনাদের ব্যাচেরই জোহরা আপুকে মেবি বলছিলাম, জোহরা আপু তো মনে হয় নাই, জোহরাপু তো মনে হয় বের হয়ে গেছে। জোহরাপুকে বলছিলাম, জোহরাপুর হচ্ছে কয়েকটা ক্লাস মিস গেছিল, তখন হচ্ছে জোহরাপুকে বলছিলাম আমি আপনাকে সাপোর্ট ক্লাসে সম্পূর্ণ হেল্প করতে পারবো, কিন্তু আপনার তো আমাকে টুলস এর নাম বলতে হবে। কাইন্ড অফ উনারা আমি ওই জায়গাটাতেই প্রেশারাইজ করছি যে ঠিক আছে আপনি আমাকে তাহলে ইয়া দেখান, কোন শেপটা কমন, কোন কালার গ্রেডিয়েন্টটা কমন, কোন কালার থিওরিটা কমন হয়েছে, টাইপোগ্রাফি কোনটা কমন হয়েছে, আমাকে একটু বুঝান, আমি একটু বুঝি কোনটা থেকে আমি কপি করে আনছি। সে আর কোনো উত্তর দেয় না, বলে ভাই আমি একটু ব্যস্ত আছি তো আমি পরে কথা বলবো। তখন যে অ্যাকচুয়ালি আমাকে রেফার করছে তারে ফোন দিছি, আমি বলি আপু দেখেন আপনি দয়া করে আমার জন্য আর কোনো জায়গায় সিভিটা ড্রপ করেন না। আমি দেখি যা আছে কপালে, আমি নিজেটা নিজে বুঝে নিব, আমার এত আর্জেন্ট না জবের। এরপরেই কোত্থেকে যেন একটা অ্যাড আসলো আমার সামনে যে গ্রাফিক ডিজাইনের মেন্টর লাগবে, আমি অ্যাপ্লাই করছি। আমি আমি ভাই অ্যাকচুয়ালি আমি ক্যারিয়ারে হোক বা যে কোনো কিছু আমি এতটা সিরিয়াসলি কোনো কিছুই নেই না, আমি নর্মালি হচ্ছে দূর অ্যাপ্লাই করি, হইলো হইলো না হইলো নেই সমস্যা নেই। কিন্তু কিভাবে কিভাবে যেন গিয়া কথা বললাম মিনহাজ স্যারের সাথে। মিনহাজ স্যারের সাথে কথা বলার পরে মিনহাজ স্যার আমাকে বললো জাস্ট আপনি এরকম একটা ভিডিও করে আমাকে দিয়েন যে আপনি যে ক্লাস নিতে পারবেন কিনা বা আপনার ভয়েস ওভার ঠিক আছে কিনা। তো স্যারকে আমি পাঠাইছি। আমার বাসায় আবার মোটামুটি যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করছি আগে পরে এখনো টুকটাক করি, সো আমার বাসায় মোটামুটি একটা স্টুডিও সেট আপ আছে, বেডরুমের মধ্যে স্টুডিও সেট আপ, একদম ইন্ডিভিজুয়াল স্টুডিও না আর কি। সো মাইক্রোফোন আলাদা, লাইটিং সেট আপ আলাদা, সব সেট আপ আছে আমার। তো ওইটা থেকে যখন আউটপুট দিছি তখন স্যার অ্যাকচুয়ালি পছন্দ করছে যে না ঠিক আছে আপনার বোঝানোর স্কিল ঠিক আছে, তো আপনাকে নেওয়া হইলো। আমার সাথে কিন্তু লেভেল 2 সেলারও, লেভেল 2 ফাইবারে লেভেল 2 বা আপওয়ার্কের টপ রেটার তারাও অ্যাপ্লাই করছে, তাদের হয় নাই। যাই হোক কপালে এখানে ছিল, হইছে এখানে করতেছি এন্ড ভাল লাগে যে ঠিক আছে মেন্টরশিপটা ঠিক আছে পারফেক্ট। এন্ড আমি যেরকম টাইপের চাইতেছিলাম এক্সাক্ট ওইরকম টাইপেরই পাইছি, যেটা সত্যি কথা। তবে আপনাদের কাছে এটাই, যখন আপনারা কোনো কাজের জন্য অ্যাপ্লাই করবেন বা উম, আর কি যখন গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করে আপনারা যখন হচ্ছে কোনো প্রজেক্ট হোক বা যাই হোক যেটার জন্য অ্যাপ্লাই করবেন, ধরেন আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, নিজের হক ছাড়বেন না। যে আপনি জানেন যে হচ্ছে আপনি যদি এটাকে না করে দেন 2 দিন পর সে ওই দিনই অন্য একটা ফ্রিল্যান্সার বা অন্য একটা ডিজাইনার সেটাকে কম রেটে করে দিবে। আপনি যদি জানেন আপনার কোয়ালিটি ভালো, আপনি প্রোডাক্ট ভালো দিতেছেন, আপনার সবকিছু ঠিকঠাক, আপনি ট্রাই করেন ক্লায়েন্টকে কনভিন্স করার, কিন্তু ক্লায়েন্টকে কম রেটে প্রোডাক্ট দিবেন না, লাইক ডিজাইন দিবেন না কম রেটে। আপনি আজকে কম রেটে দিবেন, কালকে সে আপনার কাছে এসে আরো কম রেটে যাবে। এখন সে আপনাকে এটা এক্সাম্পল দিবে, আরে ভাই এটা তো আপনাদের 2 মিনিটের কাজ, আপনার কেন এত টাকা বিল করতেছেন? এখন 2 মিনিটের কাজ করতে গিয়া আপনার শিখতে হয়েছে 4 মাস, তারপর এটার প্র্যাকটিস করতে হয়েছে 6 মাস, আপনার পিসি কিনা লাগছে, আপনার শ্রম গেছে, মেধা গেছে, সময় গেছে, সব গেছে না? তো এটার আপনি চার্জ করবেন না? তো এই জিনিসগুলো একটু সাবধান থাকবেন যখন কেউ আপনাদেরকে এই ধরনের অফার করবে, একটু সাবধান। এখানের মধ্যে যে ভাইয়া যে বললো না যে ট্রেনি হিসাবে 12,000 টাকা, আমি বলি ট্রেনি হিসাবে যদি আপনাকে 6,000 টাকাও দেয়
দুইটা জায়গায় প্রফিট, যে আপনাকে ইন্টার্নশিপে রাখছে বা আপনাকে পার্মানেন্ট করবে না, আপনাকে ট্রেনি হিসাবে রাখবে, কিন্তু আপনি স্যালারি খুব কম কম পাবেন। এটা স্যালারি না, এটা অ্যাকচুয়ালি অনারিয়াম বলে। তো কোন কোন জায়গায়? একটা হইতেছে যদি আপনি কোনো ইয়া ব্যারিস্টারের পিএ হন, যে আপনি ব্যারিস্টারের সাথে থেকে ওকালতি শিখতেছেন, আপনি অলরেডি লয়ার, আপনি জাস্ট এক্সপিরিয়েন্স গেইনের জন্য একজন ব্যারিস্টারের সাথে বা জজের সাথে আপনি আসেন, আপনাকে স্যালারি খুব কম দিচ্ছে, ওইখানে আপনি গেইনার। আপনার এখানে একটা নামও থাকবে যে হয়তো অমুক জজের পিএ বা অমুক জজের আন্ডারে ইয়া আছে। এটা একটা আপনার একটা সুনাম, প্লাস হচ্ছে আপনার একটা ক্যারিয়ারের জন্য, গ্রোথের জন্য ভালো। আর যারা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা যখন সিএ ফার্মে গিয়ে ইন্টার্নশিপ করে, তখন তাদের জন্য বেনিফিটেড। সিএ ফার্মের এক একজনের স্যালারি দেয় বা অনারিয়াম দেয় 4,000, 5,000, 6,000। যেই ব্যক্তি 2 বছরের এক্সপিরিয়েন্স আছে তারে দেয় হচ্ছে 12 থেকে 20,000 টাকা ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু না। আর যার হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স, সে যদি একদম সুন্দর মতন ও যদি পাশ করে ফেলে, তার বয়স হচ্ছে মোটামুটি ধরেন যে 32 থেকে 33। যদি সে স্মুথলি পাশ করে যায়, তারপর তার বয়স 30 থেকে 35 বা 34-এর মধ্যে। তো এই দুইটা জায়গাতেই শুধু ইন্টার্নশিপে লাভ আছে, এছাড়া আমি আর কোনো জায়গায় ইন্টার্নশিপে লাভ দেখি না। যে আপনার ট্রেনিং পিরিয়ড বইলা আপনার থেকে যে একটা টাকা কম দিবে, অন্য কোনো জায়গায় লাভ নেই। শুধুমাত্র সিএ ফার্ম আর একটা হচ্ছে কোনো ব্যারিস্টারের আন্ডারে যদি কোনো ইন্টার্নশিপ করেন তাইলে ঠিক আছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, অনেক কথাবার্তা বললাম। তাহলে সবাই তাহলে ভালো থাকেন। এমনি তো রাত হয়ে গেছে, অনেক 11:30 বেজে গেছে। তো ক্লাসটা এখানেই ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড হোমওয়ার্কটা সবাই সাবমিট করে দিন, নেক্সট ক্লাসে দেখবো। ওকে, সবাই ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।